ওকে, আজকে এপ্রিলের 4 তারিখ আমাদের বিএসএসএবি ট্রান্স 3 ওই বিজনেসের আজকে হচ্ছে 52তম ক্লাস। আমরা এই টাইমটা করতেছিলাম পুরো স্টাফ দিয়ে, এটা মোটামুটি শেষ। হ্যাঁ, মোটামুটি শেষ বলতে আমরা শেষ ডিক্লেয়ার করে দিলাম আর কি, এটাতে কিছু নাই। এখন এখানে যে একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে এই যে ন্যাপ বারটা, সেটা যখন আমরা অ্যাসেল করতেছি সেটার কালারটা যদি চেঞ্জ হয়ে যেত তাহলে ভালো লাগতো জিনিসটা একটু। একটু অ্যাসেল বারটা যখন অ্যাসেল করবো তখন কালারটা চেঞ্জ হলে দেখতে ভালো লাগতো। যে এখন এখানে এটা আছে কিন্তু আমরা আসলে বুঝতেছি না ওইভাবে, মানে দেখা যাচ্ছে না ভালো মতো। হ্যাঁ, এটা একটা দরকারি জিনিস, এটা একটা। হ্যাঁ, আইডি কল করা আছে। তো এখানে মূলত থিওরিটা আসলে কি, এই ন্যাপ বারটারে জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরতে হয়। ধরার পর হচ্ছে যে এখানে যখন স্ক্রল করে তখন এখানে নতুন করে একটা সিলেক্টর অ্যাড করে দিতে হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে। নতুন করে একটা সিলেক্টর কি অ্যাড করে দিতে হয়, সেটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে, অ্যাড টু কাজ। এটা করলেই শেষ। আপনারা যেটা করবেন, এখানে আমি একটা কোড আমরা প্রথম ক্লাসে আমরা করছিলাম, ওই কোডটা তাহলে অ্যাপ্লাই করে দিবেন। আমি কোডটা যদি একটু কপি করি, কপি করে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। গতকালের কোডটা একটু কপি করে নিচ্ছি আর কি। হ্যাঁ, কপি করে নিয়ে যদি একটু হচ্ছে যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেমন ডে 52, হ্যাঁ, তারপরে 2 দিলাম, এখানে রাখলাম। এটার একটা এডিটর ওপেন করে নিচ্ছি। এটার এডিটর ওপেন করে নিলাম। এটাতে আমাদের কাজ HTML, এটা হলো CSS, এটা হলো JS। হ্যাঁ, JSটা একদম ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক, পুরোপুরি ব্ল্যাঙ্ক। তো এখানে আমরা যেটা করবো যে ফিক্সড টপ অথবা হচ্ছে ন্যাব, মানে এখান থেকে যে কোনো একটা সেলটা আমরা ধরবো। নর্মালি যদি হচ্ছে যে আমি যদি এই ন্যাবের মধ্যে কোনো একটা CSS সেলটার অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হয়, CSS এখানে লিখতে হয়, এখানে সেটাকে কল করে দিতে হয়। এই তো জাভাস্ক্রিপ্টেরও একই প্রসেস। আপনি যদি মনে করেন যে এই এলিমেন্টটা ধরে কাজ করতে চান, তাহলে এখানে কোনো একটা সেলটার আপনারা ধরতে হবে, ধরে আপনি কাজ করতে পারবেন, মেডিটেশন করাইতে হবে না। আন্দাজিত হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক প্লাগইন, এই বুটস্ট্র্যাপের যে জেসটা, এটার মধ্যে অনেক কম্পোনেন্ট লেখা আছে, তো সবগুলোতে অ্যাপ্লাই হচ্ছে না। যেটা আপনি কল করুন বা যা যে এলিমেন্টের সাথে যেটা রিলেশন সেটাই কি অ্যাপ্লাই হবে, অন্যগুলো তার অ্যাপ্লাই হয় না। এখানে ওই একই প্রসেস। তো আমরা যেটা করতে পারি, গুগলে একটু সার্চ করতে পারি এইভাবে, যে হচ্ছে যে কি নেভার স্ক্রল, এইভাবে সার্চ করতে পারি আমরা। হ্যাঁ, নেভার স্ক্রল ফিক্সড উইথ কালার চেঞ্জ বা এরকম সামথিং কিছু একটা লিখে, মানে কাছাকাছি কিছু একটা লিখে আপনারা সার্চ করতে পারেন। যেটা এরকম গুগল স্ট্যাক ওভারফ্লোতে যান বা অন্য আরও অনেক ওয়েবসাইট আছে, তারা আপনারা অনেক সলিউশন দেখাবে এরকম। হ্যাঁ, সলিউশনের অভাব নেই, অনেক সলিউশন দেখাবে অনেকে। W3 সলিউশন আছে, অনেক সলিউশন আছে। স্ট্যাক ওভারফ্লোতে যান, ওরা বলতেছে কি একটু জাভাস্ক্রিপ্ট লিখো, একটু সিএস লিখো, তাহলে কাজ হবে। কি করছে কেন দেখেন তো একটু। আপনার ফাংশন নিছে, এটা একটা ফাংশন, জাভাস্ক্রিপ্টের ফাংশন ডকুমেন্ট ডট স্ক্রল ফাংশন, এটা একটা ফাংশন লেখার সিস্টেম। হ্যাঁ, ডকুমেন্ট বলতে হচ্ছে যে ডকুমেন্টটা বোঝায়, HTML ডকুমেন্ট যেটা সেটা বোঝাচ্ছে। স্ক্রল ফাংশন, এই ফাংশনটা কল হবে যখন স্ক্রল হবে তখন। হ্যাঁ, এরকম। এ বলছে ভেরিয়েবল, ও যেখানে ছিল না ওই যে কি বল ভাই হে ভাই, ওই ভেরিয়েবল ধরতেছে, ভেরিয়েবল ন্যাব একটা ভেরিয়েবল এখানে ধরছে। এরপরে একটা ভেরিয়েবল ইকুয়াল টু সিএসএস সিলেক্টর, সিএসএস এর সরি HTML এর সিলেক্টর, HTML এর সিলেক্টর। এটা যখন ধরতেছে তখন এই ন্যাব বারটা এখানে হচ্ছে কি চলে আসছে এটা। তো এই ন্যাব বার ইকুয়াল টু কি নিছে, একটা ভেরিয়েবল হচ্ছে ন্যাব। তারা বলছে কি ন্যাব, এ ন্যাব টগল ক্লাস, টগল ক্লাস হবে স্ক্রল। টগল ক্লাস বলতে হচ্ছে এখানে একটা ক্লাস ইনসার্ট হচ্ছে, টগল হচ্ছে। নাহলে আমরা টগল ক্লিক করলে টগল হয় না, ওরকম আর কি, মানে স্ক্রল হলে ইনসার্ট হচ্ছে, এটা বলছে টগল। কি ক্লাসের নাম কি, স্ক্রল। ঠিক আছে, দিস স্ক্রল টপ এটা একটা ফাংশন, স্ক্রল টপ ফাংশন গ্রেটার দ্যান ন্যাব হাইট। এই যে ন্যাব কোনটা, ন্যাব হচ্ছে ভেরিয়েবলটা, ভেরিয়েবলের মধ্যে কি আছে, ভেরিয়েবলের মধ্যে এই ন্যাবটা আছে। হ্যাঁ, এটার হাইট মাপতেছে, এটার হাইট কখন মাপবে, যখন স্ক্রল টানবে তখন হাইটটা মাপবে। এবার হাইটের চেয়ে যদি এটার হাইটের চেয়ে ন্যাবের হাইটের চেয়েও যদি আমার স্ক্রলটা বেশি আসে, তখন এখানে স্ক্রল নামে একটা ক্লাস, একটা সিলেক্টর ইনসার্ট করা দিবে। কোনটা ইনসার্ট করা দিবে, এইটা ন্যাব ফিক্স টপ যে জায়গা আছে ওই জায়গায় ইনসার্ট করা দিবে। আর এই স্কেল টপের স্কেলের মধ্যে কি আছে দেখেন, স্কেলের মধ্যে জাস্ট একটা কি ব্যাকগ্রাউন্ড কালার আছে, ট্রানজিশন আছে, শেষ, আর কিছু না। তাহলে একটু কাজ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন আপনারা বলতে পারেন যে এটা আপনারা আরো ভালো করে বুঝেন, এটা আরো ভালো করে বুঝতে হলে আমাদের আরো রো থেকে আরো অনেক শিখতে হবে। জি জি, যে কোয়েরি, হ্যাঁ এটা যে কোয়েরি কোড লিখছে, রাইট। না, এটা যে কোয়েরি লিখছে, হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি।
আর আমরা যেটা করতে পারি এই কোডটা এবার দেখেন এরা অনেক জায়গায় অনেকভাবে দেখাইছে। হ্যাঁ, এখানে এক একজনে এটা যে করে কোড লিখছে একজনের জায়গায় একভাবে লিখছে কোডগুলো। ডাব্লিউ3 স্কুলে আসেন, এটা ফিউজ জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখছে, এগুলো ফিউজ জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এখানে আসেন, এটা কি দিয়ে লিখছে দেখি, এরাও জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখছে, না সরি jQuery দিয়ে লিখছে, jQuery জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখছে। যাক, তো এখন আমরা এগুলো কম বুঝি একটু, তো কম বুঝলে প্রবলেম না, ওই যে প্লাগইন যেভাবে ইউজ করছেন ওইভাবে টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এটা Ctrl+C দিয়ে কপি করে নিলাম। এরপরে কি করবেন, আপনি যেখানে অ্যাপ্লাই করতেছেন ওখানে এসে জেএস ফাইলে একটা ক্রিয়েট করা আমাদের ছিল, এখানে আপনি অ্যাপ্লাই করে দেন, শেষ। আর এটা একটু কমেন্ট আউট করে রাখেন কিভাবে করবেন। নেভার scroll top and start। তাই যদি আরো যদি আসে তাহলে আমাদের আর ঝামেলা নাই। এই যে এখানে যে ক্লাসটা দিল না, এটা আসলে কোনটা, এটা হচ্ছে যে এই ন্যাবের এই এলিমেন্টের কোন একটা ক্লাস যেটা দিয়ে আমরা ধরতে পারি। তো এখানে আমরা এটা দিতে পারি, ফিক্সড টপটা দিতে পারি, ওটা ধরলাম, ফিক্সড টপ দিলাম। হ্যাঁ, শেষ। ন্যাব টগল ক্লাস স্ক্রল যদি হয়, সরি এই টগল ক্লাস হবে, টগল ক্লাস হলে মানে এটা এই কাস্ট কন্ডিশনটা যদি ঘটে তাহলে এই ক্লাসটা টগল হবে। এই ক্লাসটা ডিক্লেয়ার করতে হবে না আমাদের এখন। সিএসএস এটা নামে কোনো ক্লাস আছে আমাদের? সিএসএস আমরা কালকে তো লিখে নেই, তাহলে নাই। একটা ক্লাস দিলাম, ব্যাকগ্রাউন্ড RGB, আমি RGB কালার দিচ্ছি। আবার RGB দ্বারা একটা অন্য একটা কালার দিয়ে আপনাদেরকে দেখাই, মনে দিলাম রেড, অ্যাড টু কাজ। হ্যাঁ, শেষ। রান করে একটু এটাতে লেখা লাগবে না, দেখেন হয়ে গেছে, সিম্পল কাজ। এসকিউএল লিখছি এই যে সিএসএস এ। না, এটা অটোমেটিক হবে, জাভাস্ক্রিপ্ট অটোমেটিক ইনসার্ট করে দিবে। এই ফিক্সড টপ ওদের একটা ধরছি আমরা, এটা অলরেডি আমরা ধরে নিছি। ও আচ্ছা আচ্ছা, এটা ধরে নিছি। এটার মাধ্যমে হচ্ছে কি একবার হাইট মাপবে, এই হাইটটা যদি কি স্ক্রল টপের চেয়ে বেশি হয়, কম হয়, স্ক্রল টপ এই এটা হচ্ছে স্ক্রল, স্ক্রলিং হচ্ছে যদি এটার হাইট নেবার হাইটটা যদি কম হয় তখনই হচ্ছে যে এই ক্লাসটা টগল করে দিবে। টগল করে দিয়ে মানে ইনসার্ট করে দিবে। কোথায় ইনসার্ট করাবে? এই নেমের এখানে ইনসার্ট করে দিবে, শেষ। আর এই ক্লাসটা আসতে করতে সিএসএস থেকে আসবে, দেখেন শেষ হয়ে গেছে। আর আপনি এখানে নর্মাল সুন্দর একটা কালার দেন, RGB এ ধরেন 0.6 দিলাম, আর ট্রানজিশন দিয়ে দেন একটু সুন্দর করে, তাহলে একটা স্লো করে আসবে। ধরেন 2S দিলাম। হ্যাঁ, কালার লাগবে না, আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন স্লো করে আসতে তো কাজ হচ্ছে, শেষ। ক্লিয়ার? তাই কোডটা একটু তুলে দেন, সবাই একটু তুলে দেন। সিম্পল। কি কি স্টেপগুলো দেখেন, এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, এখানে জেএসএ কি কিছু কোড লিখলাম, আর এখানে একটা আমাদের সিলটা যদি থাকে, এই সিলটা যদি থাকে ন্যাবের মধ্যে তাহলে এটা কাজ করবে, আর এটা কাজ করলে এখানে এটা লাগবে, এটা থাকলে কমপ্লিট হবে, আর তখন আমরা এইভাবে কি আউটপুটটা দেখতে পারবো। ওকে, তাহলে একটু করেন, অ্যাপ্লাই করেন প্লিজ। ওকে, ধরে দিলাম যে হচ্ছে যে আপনি একটা কোনো ক্লায়েন্টের জন্য একটা সাইট করতেছেন বা নিজের জন্য করতেছেন না কেন, আপনার সাইটের কাজটা শেষ, কমপ্লিট। এখন এটা আপনি অনলাইনে সার্ভারে তুলবেন, কীভাবে তুলবেন এটা আমরা দেখি, চলেন। কি বললাম, আপনি একটা প্রজেক্ট করতেছেন, সেটা হোক কি শুধু ফ্রন্ট এন্ড ওয়েব, হোক সেটা কি উইথ PHP, হোক উইথ ওয়ার্ডপ্রেস, হোক হচ্ছে এটা লারাভেল দিয়ে ডেভেলপমেন্ট করা, যেটাই হোক না কেন, যদি ওয়েব বেস হয় আর যদি পিসি বেস হয়, ওয়েব বেস এবং কি পিসি বেস হয়, শুধু ওয়েব বেস নাহলে পিসি বেস হয়, তাহলে হচ্ছে আমরা এটারে সার্ভারে তুলতে পারবো। কীভাবে তুলতে পারবো সেগুলো দেখি, মানে অন্যগুলো তোলা যায়, পাইথনেরগুলো তুলতে পারবেন, তা আপনি যে .NET দিয়ে করেন ওইটাও তুলতে পারবেন, তবে এটা সার্ভার ভিন্ন ভিন্ন হয়। আবার কিছু সার্ভার আছে সে একই সার্ভারের মধ্যে সবগুলা একসাথে সাপোর্ট করে, এরকম আছে। তো ডিপেন্ড করে যে হচ্ছে যে আপনি কি সার্ভার নিচ্ছেন, কত খরচ করতেছেন, কীভাবে মেনটেন করতেছেন, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। তো আপাতত আমাদের ওয়েব যেটা আছে, ওয়েব কীভাবে সার্ভারে তোলা যায় এটা আমরা একটা দেখি। আর এই একই প্রসেসে আপনি PHP বেস যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেগুলোও তুলতে পারবেন। PHP বেস অ্যাপ্লিকেশন বলতে কোনগুলো হতে পারে, সেটা ওয়ার্ডপ্রেস হতে পারে, হচ্ছে কি লারাভেল দিয়ে করা, কোঅর্ডিনেটর দিয়ে করা, অথবা হচ্ছে PHP অন্য কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে করা, নো প্রবলেম। আচ্ছা, আমি ধরে নিলাম যে হচ্ছে আমার এটা আমরা Day52.2 যেটা আমরা করলাম অন্য অ্যাডভান্স, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এটা এখন সার্ভারে তুলব। আর সার্ভারে তুলতে হলে কী কী লাগবে এটা আগে আমাদের জানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যেমন ধরেন যেখানে লিখলাম যে মনে করেন যে google.com,
একটা সাইট চলে আসতেছে facebook.com, হ্যাঁ একটা সাইট চলে আসতেছে, এইগুলো আসলে এই facebook.com google.com এগুলো কি, এগুলো হচ্ছে ডোমেন নেম, এগুলো হচ্ছে কি ডোমেন নেম বা অ্যাড্রেস। হ্যাঁ ডোমেন নেম বা কি অ্যাড্রেস, এই অ্যাড্রেস বা ডোমেন নেমগুলো হবে ইউনিক। ইউনিক না হলে অনেক ধরনের প্রবলেম হবে, যেমন google.com এর মালিক যদি 4-5 দিন হইতো, এখন আমি সার্চ দিলে কার্ডটা পাবো, এটা একটা ঝামেলা, কনফিউজিং ব্যাপার স্যাপার। এই জন্য হচ্ছে এগুলো ইউনিক হবে। যেমন আমাদের মোবাইল নাম্বারগুলো ধরেন না কেন, আমাদের মোবাইল নাম্বারগুলো ইউনিক না, যেমন হচ্ছে ইউনিক বিধায় কি আপনি যখন আমার কল দিচ্ছেন আমার নাম্বারেই আসে, অন্য কারো নাম্বারে যায় না। ইউনিক না হলে কিন্তু এটা একটা ঝামেলা হতো, একসময় একজন নাম্বারে ঢুকে যেত। এই জন্য এই নামগুলো হইতে হয় কি ইউনিক। আবার ডোমেন নেম ইউনিক হইতে হয়। তাহলে আমরা যদি হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো বা আমাদের হচ্ছে এরকম একটা কি কাজ যদি আমরা ওয়েবে রাখতে চাই, হ্যাঁ অথবা এমন রাখতে চাই যেমনভাবে রাখবো যে হচ্ছে এটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে যে কোনো জায়গা থেকে, তাহলে আমাদের অনলাইনে রাখতে হবে, ওয়েবে রাখতে হবে। তাহলে আমাদের প্রথমে একটা ডোমেন নেম লাগবে। ডোমেন নেমটা কি কোথায় পাবো, এটা কি কিনে নিতে হবে, এটা হলো সবচেয়ে ভালো হবে হচ্ছে কিনে নিতে হবে, সহজ হিসাব শেষ। হ্যাঁ ফ্রি ভালো হবে না, কিনে এটাই বেটার, একটু খরচ করতে হবে একটু। হ্যাঁ এরপরে হচ্ছে যে আমাদের ডোমেন নেম আপনি নিলেন, ডোমেন নেম নেওয়ার পরে আপনার ডোমেন নেম আছে, ডোমেন নেম নিলেন। এখন এই ডোমেন নেমের সাথে আপনি আপনার এই যে যেটা আপনি কাজ করলেন এই কাজটা ডোমেন নেমের ভিতরে রাখবেন কিভাবে, এটা আমাদের শিখতে হবে। হ্যাঁ কথা হচ্ছে যে ডোমেন নেমের ভিতরে এই কাজটা সরাসরি রাখা যায় না, ডোমেন নেমের ভিতরে কাজটা সরাসরি কি রাখা যায় না, এটা রাখার জন্য একটা স্টোরেজ প্রয়োজন। আমাদের কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবের কাজ, ওয়েবের প্রজেক্ট আমরা যদি সার্ভারে রাখতে চাই আমাদের একটা কি লাগবে, স্টোরেজ লাগবে। এই স্টোরেজটাকে ওয়েবের ভাষায় বলা হয় হোস্টিং। ঠিক আছে, আমরা যদি গুগলে একটু সার্চ করি ডোমেন প্লাস হোস্টিং লিখে, যা আমাদের অনেক এক্সাম্পল দিবে। যদি আমরা ইমেজ দেখি তাহলে ভালো বুঝতে পারবো আর কি। যে কোনো একটা ইমেজ যদি আমরা দেখি, যেমন হচ্ছে যে এটা হতে পারে, এখানে কিছু নাম আছে দেখেন, .com, .org, .net, .in, .com, .in, info। আমাদের আবার বাংলাদেশে হলে কি .com, .bd, .org, .bd, .edu, .bd এরও আমরা দেখি। এগুলো হচ্ছে ডোমেনের এক্সটেনশন। যেমন হচ্ছে কি HTML এর এক্সটেনশন হচ্ছে কি .html, একইভাবে ডোমেনের এক্সটেনশন হচ্ছে কি এগুলো। এরকম অনেক আছে, অনেক অগণিত ডোমেনের কি এক্সটেনশন আছে। তো তারপরে এখন মনে করেন যে একটা হলো কি google.com, আর একটা হচ্ছে google.com.bd, আর একটা হতে পারে google.in, আর একটা হতে পারে google.uk। এগুলো সব কিন্তু আলাদা আলাদা, নাম গুগল কিন্তু ওই যে এক্সটেনশনের কারণে এগুলো সবই কি আলাদা আলাদা। হ্যাঁ তো ওকে ফাইন। তো মনে করেন যে হচ্ছে যে আমরা আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি একটা করে ডোমেন নাম কিনলেন আপনারা, এবং আপনাদের সবার কাছে হচ্ছে এরকম করে একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টটা এই ডোমেন নেম কেউ সার্চ করলে যেন পায় এরকম একটা আপনার ব্যবস্থা করার দরকার। এটার জন্য আপনার একটা স্টোরেজ লাগবে, সেই স্টোরেজটাকে বলতেছি আমরা হোস্টিং বা ওয়েব হোস্টিং। হোস্টিং বা কি ওয়েব হোস্টিং। এবার আমরা ডোমেন নেমটা কি আশা করি আপনারা বুঝছেন, এটা জাস্ট একটা কি নেম বা একটা অ্যাড্রেস, আর কিছু না, শেষ। আবার এটা একটা ইউনিক হয়। আবার এই স্টোরেজটাকে আমরা এটা বোঝার চেষ্টা করি, সহজ ভাষা একটা বুঝি। আমাদের যে এই লোকাল ফোল্ডার day52, হ্যাঁ এটা একটা ফোল্ডার, এখানে আমি একটা কি আমার ওয়েবের এই প্রজেক্টগুলো রাখছি না, ফাইলগুলো রাখছি না, এইটাই একটা স্টোরেজ। এই স্টোরেজটা যখন হচ্ছে কি আপনার ওয়েবের জন্য কেউ প্রোভাইড করতেছে এটাকে বলতেছে হোস্টিং। এই স্টোরেজটাই যখন আমার লোকাল পিসিতে আছে তখন এটাকে শুধু একটা স্টোরেজ, শুধু একটা ফোল্ডার, আর যখন এটা কি ওয়েবে চলে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে কি হোস্টিং, একই জিনিস। এটা যদি হোস্টিং হয় তাহলে এই ফোল্ডারটা যদি হোস্টিং হয় তাহলে যেখানে হোস্টিং আছে সেখানেও আসলে মানে একটা পিসি আছে, যারা হোস্টিং প্রোভাইড করতেছে তাদেরও এরকম একটা আসলে কি আছে পিসি আছে। সেই পিসিটা হচ্ছে অনলাইনে ইন্টারনেটের সাথে 24/7 অর্থাৎ সারাক্ষণই কানেক্টেড থাকে, হাই স্পিড হাই কম্পিটিশনের পিসি। এই জন্য এটাকে বলা হচ্ছে সার্ভার। ওই সার্ভারের মধ্যে এরকম করে কি কোনো একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, হতে পারে উইন্ডোজ, হতে পারে লিনাক্স, হতে পারে অন্য কোনো অপারেটিং সিস্টেম। সেই অপারেটিং সিস্টেমের মধ্যে এরকম কিছু ড্রাইভ আছে, এরকম কিছু ফোল্ডার আছে। সেই ফোল্ডারগুলোই কি কখনো আমারে দিচ্ছে, কখনো আপনারা দিচ্ছে, কখনো আরেকজন দিচ্ছে। ওই দিচ্ছে যে ওই ফোল্ডারগুলোর মধ্যে কি একটা স্টোরেজ আছে, স্টোরেজ ক্যাপাসিটি আছে। ওই স্টোরেজ ক্যাপাসিটির মধ্যে হচ্ছে কি আমাদের ওয়েবের যে কাজগুলো হোক বা অন্যান্য কাজগুলো আমরা রাখতে পারি, রাখলে সেগুলা আমরা অনলাইনে ওয়েবে দেখতে পাই। ক্লিয়ার? তাহলে নর্মালি লোকালি আমরা যেটা বলতেছি কি স্টোরেজ ফোল্ডার, সেটাই ওয়েবের ভাষা হচ্ছে কি আসলে হোস্টিং। আর যেটা যেহেতু ওয়েবে আছে সেটা হচ্ছে কি ওয়েব হোস্টিং। এবার একটা জিনিস দেখেন, এখন মনে করেন যে হচ্ছে যে আমরা একটা ওয়েব হোস্টিং কিনলাম, আমাদেরকে একটা ওয়েব হোস্টিং কিনলাম দিল, ওয়েব হোস্টিংটা কোথায় আছে?
ডে 52 এর মধ্যে আছে। হ্যাঁ, কথার কথা ধরেন একটা ওয়েব হোস্টিং কিনলাম, ওয়েব হোস্টিংটা আমাদের যে নামটা ওয়েব হোস্টিংটা দিয়েছে সেটার নাম হচ্ছে কি ডে 52। একটা ডোমেন কিনলাম, ডোমেনের নাম হচ্ছে মনে করেন domain.com। কথার কথা, এখন আপনি domain.com এ লিখলে, কেউ domain.com এখানে লিখলেই যে আপনার ডে 52 এর মধ্যে যে ফোল্ডারের মধ্যে যে কাজগুলো আছে এগুলাই আসবে। এটা কীভাবে হয় এটা একটু বুঝতে হবে আমাদের। একটা স্টোরেজে আপনি কিনলেন, একটা ডোমেন নামে কিনলেন, ওই ডোমেন নামে ক্লিক করলে যে আপনার স্টোরেজ থেকে ফাইলগুলো আনবে, এটার কি গ্যারান্টি বা এটা কীভাবে হয়, এই ফ্লোটা কীভাবে প্রসেস হয়, আমরা এটা একটু বুঝি। এবার একটা জিনিস দেখেন, এই যে প্রতিটা এইরকম ফোল্ডার যেগুলো ওয়েব হোস্টিংয়ে থাকে, অথবা প্রতিটা হোস্টিংয়েরই একটা আইডি থাকে, আইপি থাকে। প্রতিটা হোস্টিংয়ের কি থাকে? আইপি থাকে। ওই আইপিটারে আমরা যদি হচ্ছে ডোমেন নেমের সাথে কি কানেক্টেড করে দিতে পারি, কানেকশান ঘটাই দিতে পারি, তাহলে এই ডোমেন নেমটা ওয়েব হোস্টিংটাকে চিনবে বা ওয়েব হোস্টিংয়ের সাথে কি একসাথে কাজ করতে পারবে। কি বললাম? প্রতিটা ওয়েব হোস্টিংয়ের একটা কি থাকবে? আইপি থাকবে। সেই আইপিটা আমরা কি ডোমেন নেমের মধ্যে বসাবো বা ডোমেন নেমের মধ্যে ইনস্টল করে দিব। ইনস্টল করে দিলে ডোমেন নেমের সাথে ওয়েব হোস্টিংটা কি কানেক্টেড হয়ে যাবে। তখনই আপনি ওয়েব হোস্টিংয়ে কিছু রাখলে সেটা ডোমেন নেমের মাধ্যমে আমরা কি দেখতে পারবো। মনে করেন কোনো একটা ব্রাউজারে এসে আমি ডোমেন নেমটা সার্চ দিলে এই ডোমেন নেমের যে আইপি আছে, মানে ওয়েবের যে আইপি ছিল সেই আইপিটা এখানে বসালাম, সেই আইপি থ্রুতে এখানে যাবে, এখান থেকে ডাটা নিয়ে এখানে এসে যে ব্রাউজারে আমরা কি এটার হিট করলাম সেই ব্রাউজারে দেখাই দেবে। শেষ। এটা হচ্ছে প্রসেসটা ক্লিয়ার? আচ্ছা, এবার ওয়েবের যে আইপিটা দিচ্ছে আমাদের এটাকে বলা হয় ডিএনএস। ওয়েবে আমাদের যে হোস্টিংয়ে যে প্রোভাইডার যে আইপিটা দিচ্ছে এটাকে বলা হচ্ছে কি ডিএনএস। ডিএনএস এর ফুল মিনিং হচ্ছে কি ডোমেন নেম সিস্টেম। ডোমেন নেম সিস্টেম এরা আসলে আইপি প্রোভাইড করে। হ্যাঁ, আচ্ছা, না ওটা হোস্টিং এর সাথে অটোমেটিক আপনাকে দিয়ে দিবে, যদি সেটা হবে শেয়ার আইপি আর কি। যদি ডেডিকেটেডলি চান যে আপনার ইউনিক আইপি আপনারই থাকবে শুধু, এটা অন্য কেউ পাবে না, তাহলে কিনতে হবে। মনে করেন হচ্ছে যে একটা আইপি আমাদের শেয়ার আইপি যেগুলো এগুলো অনেকে ইউজ করে, যেমন আমাদের ব্রডব্যান্ডের কথা চিন্তা করেন, আমরা যে নেটটা ইউজ করি ম্যাক্সিমাম আমরা শেয়ার নেট ইউজ করি কম প্রাইসের জন্য। আপনার সেম নেট অন্য আরেকজন ইউজ করতেছে, সেম নেটই অন্য আরেকজন ইউজ করতেছে। এই হোস্টিংগুলো শেয়ার হোস্টিংগুলো এরকম, আমরা যে হোস্টিংগুলো ইউজ করি এগুলো ম্যাক্সিমাম হচ্ছে শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিংটা ও শেয়ার ব্রডব্যান্ডের মতো প্রাইস কিছুটা কম। মনে করেন একটা শেয়ার হোস্টিংয়ে আপনি যদি 2 জিবি নেন সেটা হতে পারে আপনার 1000 টাকা, যদি ভালো কনফিগারেশন নেন হতে পারে 1500, হতে পারে 2000। কিন্তু যখন এটি ডেডিকেটেড হবে যে উইথ ডেডিকেটেড আইপি এবং ডেডিকেটেড সার্ভার, যে ওই 2 জিবি শুধু আপনার জন্যই, এটা আর কেউ পাবেন না, একদম ডেডিকেটেডলি ওই পিসিটা শুধু আপনার জন্য, তখন আবার ওই 2000টা হতে পারে, কখনো 20,000 হয়ে যেতে পারে, 1 লাখও হতে পারে, 20 লাখও হতে পারে, ডিপেন্ড অন কনফিগারেশন, প্রায়োরিটি, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আপনারা হচ্ছে ইবিলিস সার্ভারের কথা আমি শুনছিলেন যে আমাদের পত্রিকা আসছিল, এটা সার্ভার প্রতি মাসে কত আপনার 50,000 নাকি 50 লাখ পে করা লাগতো, বড় একটা অ্যামাউন্ট পে করা লাগতো প্রতি মাসে। অ্যামাজন থেকে নেওয়া একটা সার্ভার ছিল, পরে এটা মেবি ইবিলি যে মাস থেকে বন্ধ হয়েছে পরের মাসে ডাউন হয়ে গেছে। গভর্নমেন্ট আর টাকা দেয় নাই, এত টাকা গভর্নমেন্টের দরকার নেই প্রতি মাসে সেটা দিয়ে এটা চালানোর। ঠিক আছে? এখন ইবিলির ওই সার্ভারও নাই, সাসপেন্ড হয়ে গেছে, ডোমেনও সাসপেন্ড হয়ে গেছে, কিছুই নাই। এই জন্য গভর্নমেন্ট হচ্ছে পরবর্তীতে হচ্ছে এদের ওই যে অনলাইনে ডাটা ছিল ওই ডাটাও রিকভার করতে পারে নাই। সার্ভার এক্সপায়ার হয়ে গেলে শেষ। মনে করেন হচ্ছে সার্ভার এক্সপায়ার হলে কিরকম হয়, যে ফোল্ডারটা মানে ডিলিট হয়ে যাবে এখান থেকে, এপিসি থেকে আপনার সার্ভারটা কি হলো এক্সপায়ার হয়ে গেল। এরপরে কিছুদিন আপনার দিবে, ডিউরেশন দিবে, যে আপনি যদি অমুক ডেটের মধ্যে এটা রিনিউ না করেন তাহলে হচ্ছে আপনার এটা কি সাসপেন্ড হয়ে যাবে। সাসপেন্ড হলে এটা ডিলিট, আপনি এটা আর পাবেন না, শেষ। ওকে, এখন গভর্নমেন্ট যদি এটা রিনিউ করে তাও হয়তো ডাটা আর পাবেন না, চলে আসছে, সমস্যা নেই। আচ্ছা, ঘটনা বুঝতেছেন কথা? ওকে, এবার মনে করেন যে হচ্ছে যে আপনার একটা হোস্টিং প্রোভাইডার আপনারা একটা কি দিল, আপনি হোস্টিং কিনলেন, হোস্টিং কেনার পরে ওরা আপনারা একটা কি ডিএনএস দিল। ডিএনএস গুলোকে বলা হয় নেম সার্ভার। একটা নাম হচ্ছে কি ডিএনএস ওই আইপির, একটা নাম হচ্ছে টিএনএস, আর একটা নাম হচ্ছে কি নেম সার্ভার। হ্যাঁ, আবার এই নেম সার্ভারটা আপনি ডোমেনে বসাবেন, ডোমেনে বসালে ডোমেনের সাথে এই হোস্টিংয়ের কানেকশন হয়ে যাবে। হলে কি হয়, এই পার্টটা হচ্ছে লোকাল পার্ট, এটা হচ্ছে কি আপনার সার্ভার পার্ট। আমরা এটা বুঝি। লোকাল পার্টে কি হয়, আমরা যদি এখানে কোনো একটা ফাইল যদি রান করি, আসবে, আসলে দেখাবো। হ্যাঁ, আসুক।
আচ্ছা এটা দেখেন, লোকালে যদি আমরা কোনো একটা কিছু রান করি, সেটা হোক পিএসপি দিয়ে, হোক ডটনেট দিয়ে, হোক পাইথন দিয়ে, কিছু রান যদি আপনি করেন, অথবা শুধু ওয়েব দিয়ে হোক না কেন, সেটা লোকাল হোস্টে রান করে, আর সাথে একটা পোর্ট লাগে। লোকাল হোস্টের একটা আইপি আছে, এখানে লোকাল হোস্ট না, এখানে লোকাল হোস্টের একটা আইপি আছে। আর যদি এখানে এসে সার্চ করেন লোকাল হোস্ট আইপি, দেন আসে 27001, এটা হচ্ছে লোকাল হোস্টের আইপি, ঠিক আছে? তাহলে আমরা যদি লোকালি যদি আমরা কোনো কিছু ব্রাউজ করি, এরকম ব্রাউজার থেকে আমরা হিট করি না, ব্রাউজ করি, সেটা হচ্ছে ওয়েব সার্ভারে যাচ্ছে, তার মানে হচ্ছে কি এখানে আসতেছে, এসে হচ্ছে যে কি আমাদেরকে হচ্ছে ডাটা দিচ্ছে, হ্যাঁ, ডাটা দিয়ে আবার এটা কি ওই আইপি থ্রোতে, মানে লোকাল হোস্টের থ্রোতে আমাদেরকে ব্রাউজারে দিয়েছে। এরকম হয় না, আমরা হিট করলে এটা আসতেছে, এসে এখান থেকে ফাইল নিচ্ছে, ফাইল নিয়ে আমাদের এখানে দেখা দিচ্ছে, এটাই তো প্রসেস। এই সেম প্রসেসটাই আবার একটু বুঝেন, আবার একটু ভিন্নভাবে দেখেন। এই ফোল্ডারটা আবার আছে কোথায়, কোনো একটা হোস্টিং সার্ভারে আছে, সেটাকে বলছে কি ডিএনএস সার্ভার। তাদের একটা আইপি আছে, আমরা আইপিটা ডোমেনের সাথে কি করলাম, অ্যাড করলাম। অ্যাড করার পরে আপনি ব্রাউজার থেকে ওই ডোমেন নেমটা দিলেন, হিট করলেন, হিট করার পরে কোথায় গেল, ডিএনএস সার্ভার বা হোস্টিং সার্ভারে গেছে বা স্টোরেজে গেছে, নিয়ে আপনার রিকোয়েস্টেড বিবরণে যে যে ফাইল দেওয়ার, ওই ফাইলগুলো নিয়ে আপনার পিসিতে আবার চলে আসবে, এনে আপনারা কি ওয়েব ব্রাউজারে দেখাই দিবে, শেষ। হ্যাঁ আইপিগুলো দেখা যায়, দেখার ওয়ে আছে, হ্যাঁ দেখা যাবে। এবার এটা তিনি দেখেন, এবার মনে করেন যে হচ্ছে যে আপনারা বলতে পারেন যে হচ্ছে আইপি যদি থাকে, নর্মালি আইপিএমএন আইপি দিয়ে আপনি ওই আপনার নেমটারে আইপির মধ্যে কি কনফিগার করতেছেন, তাহলে বলতে পারেন যে আর নেমের দরকার কি ছিল, আইপি থাকলে তো হয়ে যেত। আইপি মনে রাখা অনেক টাফ। মনে করা হচ্ছে শুধুমাত্র আপনার 10টা সাইটের কথা চিন্তা করেন, facebook.com, google.com, youtube.com, হ্যাঁ, এবার 10টা সাইটের কথা চিন্তা করেন, যত সিম্পলি আপনি মনে রাখতে পারবেন। এটা যদি আইপি থাকতো, এটা সো টাফ, 10টা মনে রাখা সো টাফ। এই জন্য এটার বিকল্প হিসাবে নিয়ে আসছে কি, আইপির বিকল্প হিসাবে কোনো একটা নাম, এটাকে বলতেছে কি ডোমেন নেম বলতেছে, এটাকে সহজ হিসাব। ওকে, প্রসিডিওরটা ক্লিয়ার, প্রসেসটা ক্লিয়ার কিনা? ওকে ফাইন। এখন আবার আমরা দেখি হোস্টিংটা কোথায় পাবো, কীভাবে এটা কাজ করে, এই হোস্টিংটা কীভাবে কি ডোমেন নেমের সাথে কি কানেকশন হয়, এই প্রসেসগুলো আমরা একটু দেখি। ওকে চলেন, আমাদের হচ্ছে কি ডোমেন হোস্টিং কিনতে হবে, আমাদের কিনলে আমরা কাজ করতে পারবো যদি প্রিমিয়াম চাই আর কি। আবার ডোমেন হোস্টিং হচ্ছে যে প্রোভাইডারের দুনিয়াতে অনেক আছে, এর অভাব নেই প্রোভাইডারের। তবে হচ্ছে রিলেভেল প্রোভাইডার হচ্ছে যে পাওয়ার টাপ, রিলেভেল হতে হবে, যদি যে কোনো প্রোভাইডার রিলেভেল হলে ভালো। এরপরে আপনি যে সার্ভিস নিচ্ছেন, মানে হোস্টিংটা নিচ্ছেন, এটা রিসোর্স কেমন এটা একটু দেখে নেবেন। যদি রিসোর্স যদি ভালো হয় তাহলে ইউজ করে আরাম পাবেন, রিসোর্স কম হলে ইউজ করে কি আরাম পাবেন না। এখন মনে করেন যে এই সাইটটার মধ্যে আমরা ডোমেন হোস্টিংটা পাচ্ছি, এখন কিনে তো আমি দেখাবো না, বাট হচ্ছে যে জাস্ট কি আছে ওটা জাস্ট মনে করলাম যে কিনলাম, তারপর ইউজ করলাম, এটাই বিষয়। তো আমি এখন আচ্ছা 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 সেটা হচ্ছে যে এখানে মনে করেন যে এখন এটা একটা ক্লায়েন্ট পোর্টাল। আর একটা কথা একটু বলি শোনেন, মনে করেন যে facebook.com ঢুকলেন, আপনি টুইটারেও ঢুকলেন, লিঙ্কডিনেও ঢুকলেন, তিনটার কি ইন্টারফেস কি একই রকম? এরকম হচ্ছে যে দুনিয়াতে যে অনেক প্রোভাইডার আছে, ওদের এক এক ধরনের প্রোভাইডারের ইন্টারফেস একরকম হতে পারে, বাট কাজ হচ্ছে সেম। সবাই আপনারা ডোমেন দিবে, সবাই আপনারা হোস্টিং দিবে, সবাই আপনারা কি হোস্টিংটা ইউজ করার জন্য ও ডোমেনটা ইউজ করার জন্য আলাদা আলাদা কন্ট্রোল প্যানেল দিবে। এগুলো লুক আলাদা হতে পারে কিন্তু কাজ সব জায়গায় সিমিলার, ঠিক আছে? আপনার কন্ট্রোল প্যানেলগুলোর কি ইন্টারফেস আলাদা আলাদা হতে পারে, কিন্তু কাজ বা হচ্ছে ফিচার সবগুলোতে কি কম বেশ সমান আপনি পাবেন। ওকে, তো আবার এক একটা প্যানেল আমি ঢুকতেছি, এটা লগ ইন করে নিই একটু। ওকে, আমি লগ ইন করে ফেললাম এটাতে। হ্যাঁ, লগ ইন করার পর হচ্ছে দেখেন এখানে 2 ডোমেন্স 2 সার্ভিস দেখাচ্ছে। আর যদি মনে করেন আপনি ডোমেন পারচেস করবেন, রেজিস্টার নয় ডোমেন লিখে এখানে সার্চ দিলে কি আপনি ডোমেন আপনি পেয়ে যাবেন। মনে করেন যে কোনো নাম, মনে করেন আপনি কি নাম আপনি কিনবেন, হ্যাঁ, মনে করেন যে আপনি এখানে লিখতে পারেন sohan.info, আপনি একটা ইনফো ডোমেন সার্চ করতেছেন, এটা নাই, এরকম কিছু নাই। আপনারা শুধুমাত্র আপনি কি চাইলে যে কিনতে পারবেন তা না, অ্যাভেলেবেল আছে কিনা দেখে আপনারা তার কি ট্রাই করতে হবে। তো আমি দিলাম sohan-dev, মানে ডেভ মানে কি ডেভেলপার, এটা আছে, তাহলে আপনি এটা অ্যাড টু কার্ট করে এরপরে টাকা টুকা দিয়ে আপনি কিনে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, এক একটা হোস্টিং এর মানে এই যে এক্সটেনশনের উপর ডিপেন্ড করে, একটার একরকম প্রাইস না, .com আর কম, .comটা কম। হ্যাঁ, আর মনে করেন হোস্টিং, আর আপনি হচ্ছে হোস্টিং দেখবেন, এগুলো দেখেন হোস্টিং এর ফিচার, এগুলো সব হচ্ছে হোস্টিং এর ফিচার, এগুলো সব হচ্ছে কি হোস্টিং এর ফিচার। এগুলো এই ফিচারগুলো দেখে আপনারা কিনতে হবে, ফিচারের উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু। যেমন হচ্ছে তো আমরা যদি এটা কিনি, এটাতে হচ্ছে কি 3 জিবি পাচ্ছি, 60 জিবি মান্থলি ব্যান্ডউইথ পাচ্ছি। ব্যান্ডউইথ ইম্পর্টেন্ট, ওই যে আমরা হচ্ছে যে আমাদের যখন পরীক্ষার রেজাল্টগুলো দেয় এসএসসি এইচএসসি, দেখেন সার্ভার ডাউন হয়ে যায়, এটা আসলে ব্যান্ডউইথের জন্য।
মনে করেন এটা তো নর্মালি ব্যান্ডউইথ একটা দিয়ে রাখে, রেগুলার তো আর মানুষ ঢুকে না। হ্যাঁ, এখানে 60 জিবি ব্যান্ডউইথ আছে। 60 জিবি ব্যান্ডউইথের মনে করেন কথার কথা ক্যাপাসিটি হচ্ছে কি আপনার এই 60 জিবির মধ্যে একদিনে বা এক লিকে হোক 60 জিবির মধ্যে আপনার 6000 মানে ইউজার ঢুকতে পারবে। 60 জিবিতে এই যে ওয়েবসাইটে 60 জিবি ব্যান্ডউইথ থাকবে, কথার কথা হচ্ছে কি 6000 আপনার ইউজার ঢুকতে পারবে। 6000 যদি 1 সেকেন্ডে চলে আসে তাহলে 1 সেকেন্ডে আপনার এই ব্যান্ডউইথ শেষ। আবার 6000 যদি কি পুরো মাস জুড়ে আসে তাহলে এটা পুরো মাস জুড়ে যাবে। এটা ডিপেন্ড করতেছে। তো এই জন্য হচ্ছে এগুলো রিসোর্সগুলো দেখতে হবে যে আপনার কীরকম ক্লায়েন্ট আছে, আপনার কীরকম আপনার এটা কি সার্ভার। হ্যাঁ, অনেকটা ওইরকমই আসলে। হ্যাঁ, এবার মনে করেন আপনি এটা কিনলে এটা একটার মতো ওইটা অর্ডার করে টাকা পয়সা দিয়ে আপনি কিনে ফেললেন, শেষ। এবার হচ্ছে যে এবার যে কোনো ইয়ার দেখলে দেখবেন এরকম অনেক কিছু আছে, মানে একটা ইয়ার একরকম ইন্টারফেস আর কি। কেনার পরে এবার আমরা একটু হোমে আসি। এবার মনে করেন যে আপনি কিনলাম, ডোমেন কিনলাম, হোস্টিং কিনলাম। হোস্টিংটা এরকম সার্ভিসের মধ্যে থাকে, ডোমেনটা এখানে থাকে। ডোমেনে যাচ্ছি, ওকে। তো আমরা একটা ডোমেন কিনলাম, এটার নাম হচ্ছে এইটা। হ্যাঁ, আমি একটু ভিতরে যাই একটু, না সি প্যানেল না। তারপরে হচ্ছে এখানে সার্ভিস ছিল না, সার্ভিস একটু যাচ্ছে। হ্যাঁ, সার্ভিসে দেখেন ওই ডোমেনের নাম একটা কি হোস্টিং কিনা আছে, নামটা সেম হতে হবে, মানে অটোমেটিক্যালি নামটা সেম হবে। অথবা আপনি যখন হোস্টিং কিনবেন তখন ওই ডোমেন নাম দিয়ে কিনতে হবে। ওই যে যেটা বললাম যে হচ্ছে ওই ডোমেনে ক্লিক করলে বা নামে ক্লিক করলে ওইখানে কীভাবে যাবে, এখানে এই রিলেশন এখানে একটা আছে ওই সেম নামে। আপনি মনে করেন যে আপনার একটা ডোমেন কিনলেন সোহান ড্যাব এটা .com.info, আর হোস্টিং কিনলেন অন্য একটা নামে, তাহলে এখানে আর কানেকশন একটা ঝামেলা হয়ে যাবে আপনার। ওকে, তো আমি এটা কিনলাম, এটা ভিতরে যাচ্ছে। ভিতরে গেলে দেখবেন যে হচ্ছে যে আপনাকে নেম সার্ভার দিবে একটা। এটা হচ্ছে তার কি মেন ডিটেলস ফাইল। এখানে কত টাকা দিয়ে কিনলেন, এটা হচ্ছে কতক্ষণ কিনলেন, কখন পেমেন্ট করলেন, কীভাবে করলেন, তার কতটুকু ইউজ করলেন না করলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ডোমেনের নাম, ইউজার নেম, তারপরে সার্ভারের নেম, তারপর সার্ভার অ্যাড্রেস। হ্যাঁ, এটা সব এখানে লেখা থাকবে। এই যে আমরা বলছিলাম ডিএনএস আর একটা নাম বলছিলাম কি নেম সার্ভার। ডিএনএস এ আপনারা কি দেয়, আইপি দেয়। ডিএনএস কি দেয়, আইপি দেয়। এখন হচ্ছে ওই যে আইপি মনে রাখা কষ্টকর, এখানেও সেম ব্যাপার। এই জন্য আইপিটারে হচ্ছে নেম সার্ভারে কনভার্ট করছে। আইপিটারে বা ডিএনএসটারে কি করছে, নেম সার্ভারে কনভার্ট করছে। নেম সার্ভারে কনভার্ট করে এরকম দুইটা নাম দিছে। এবার হচ্ছে আপনি কোথা থেকে হোস্টিং গেলে এরকম দুইটা বা একটা বা চারটা পাঁচটা আপনার নাম দিতে পারে। নাম দিলে আপনি কি করবেন, নাম দিলে যে নামগুলো দিবে সেগুলো দিয়ে আপনি ডোমেন কন্ট্রোল প্যানেলে যাবেন। এটা হচ্ছে কি সার্ভারের হোস্টিং কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে সার্ভারের ডোমেন কন্ট্রোল প্যানেল। ডোমেনে আসেন, দেখেন ওই ডোমেনটার কথা বলতেছে এখানে। অটো রিনিউ করবেন, নেম সার্ভার চেঞ্জ করবেন, অটো রিনিউ করবেন, কি করবেন এখান থেকে করতে পারেন। নেম সার্ভার দেখেন এখানে চলে যাবেন। আপনারা যে কোনো প্যানেলে গেলে নেম সার্ভারটা থাকবে, হয় এখানে থাকবে বা অন্য কোথাও থাকবে, অথবা নেম সার্ভার না থেকে ডিএনএস রেকর্ড থাকবে, কিছু না কিছু এটা থাকবে। হ্যাঁ, যাবেন, যাই দেখেন এখানে ওগুলো বসানো আছে। তার মানে এরকম কিছু ঘর থাকবে, নেম সার্ভার 1 2 3 4 5 এরকম কিছু ঘর থাকবে। সেই ঘরের মধ্যে হোস্টিং প্রোভাইডার আপনারা যে কি নামগুলা দিবে বা আইপিগুলা দিবে সেগুলো সুন্দর করে কি বসায় দিবেন। বসায় দিয়ে আপডেট দিবেন বা চেঞ্জ দিবেন, কিছু একটা একজন থাকবে ওইটা আপনি দিবেন। দিলেই হচ্ছে কি হলো আপনার এই ডোমেন নেমের সাথে, সরি ডোমেন নেম যেটা, ডোমেন নেমের সাথে হোস্টিং যেটা আপনি কিনলেন সেটার কি কানেকশন বা রিলেশন হয়ে গেল। ঘটনা ক্লিয়ার? প্রথমত ডোমেন কিনলেন, হোস্টিং কিনলেন, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি কিনলেন। কেনার পরে হোস্টিংয়ের সাথে ডোমেনের আপনি কি করলেন, নেম সার্ভারের মাধ্যমে রিলেশন করালেন। রিলেশন করালে ডোমেনের সাথে হোস্টিং রিলেশন হয়ে গেল। আর হোস্টিং রিলেশন হয়ে গেল মানে কি, আমার মনে করেন যে আমার এই ফোল্ডারের সাথে ডোমেনের রিলেশন হয়ে গেল। এবার আমি ডোমেনের এই ফোল্ডারের মধ্যে কিছু রাখলেই সেটা আমার যে ডোমেন নেম ছিল সেই ডোমেন নেমের মধ্যে আমি কি ব্রাউজ করলেই পাবো। ব্রাউজ করলেই কি পাবো। ক্লিয়ার? ওকে, ফাইন। হ্যাঁ, রাখতে হবে, সেটা স্টেপে যাচ্ছি। এরটুকু তো ক্লিয়ার? মনে আমি ডোমেন মনে কিনলাম, কেনার পরে গেল। এবার হচ্ছে যে আপনি যে ডোমেনটা কিনলেন, হ্যাঁ, এই ডোমেনটা তো আসলে এখান থেকে হোস্টিং যেটা কিনলেন, এখানে হোস্টিং আপনি অ্যাক্সেস করবেন কীভাবে। আপনি যখন এরকম কোনো প্রোভাইডার থেকে অ্যাকাউন্ট করবেন, নর্মালি আপনি ফেসবুকে যে অ্যাকাউন্ট করছেন এটা একটা আইডি পাসওয়ার্ড থাকে না, একইভাবে এই পোর্টালেরও একটা কি আইডি পাসওয়ার্ড থাকবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন, একটু আগে আমরা যেভাবে করছিলাম। এবার এই ইয়ার দিয়েই মনে করেন যে একটা ফেসবুকে আপনি যে অ্যাকাউন্ট করলেন, এই ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেক পোস্ট করতে পারেন না, এমন না যে একটা অ্যাকাউন্ট থেকে একটাই পোস্ট করা যাবে, এরকম তো কোনো কন্ডিশন নাই। একইভাবে এরকম একটা পোর্টাল থেকে আপনি অনেক ডোমেন কিনতে পারবেন, অনেক হোস্টিং কিনতে পারবেন। এবার অনেক ডোমেন, অনেক হোস্টিং। ডোমেনটা এখান থেকে সরাসরি অ্যাক্সেস করা যাচ্ছে, হোস্টিংটাও করা যাচ্ছে, কিন্তু হোস্টিংয়ের ভিতরে ঢুকে আপনার কি ফাইলগুলো রাখতে হবে। এই জন্যে আপনি যদি ওই ইন্ডিভিজুয়াল হোস্টিংয়ে ঢুকতে চান তাহলে ওই ইন্ডিভিজুয়াল হোস্টিংয়ের আইডি পাসওয়ার্ড লাগবে।
যেমন মনে করেন যে আপনি এখানে একটা পোস্ট করলেন, দুইটা পোস্ট করলেন, আর নির্দিষ্ট কোনো একটা পোস্ট আপনি এডিট করবেন, তাহলে কি যে কোনো একটাতে গেলে হবে নাকি নির্দিষ্ট ওইটাতে যাইতে হবে? একইভাবে আপনার এখানে অনেক হোস্টিং কেনা থাকলেও আপনার নির্দিষ্ট কি যেটাতে আপনার কাজ করবেন আপনার ওইটাতে ঢুকতে হবে। ওকে, এই জন্য ওটার আলাদা করে একটা আইডি পাসওয়ার্ড থাকবে। আপনি যখন হোস্টিংটা কিনবেন আপনার প্রোভাইডার আপনার ইমেলে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, ঠিক আছে? লাইক এরকম আমি একটা দেখ, আপনি যখন হচ্ছে যে হোস্টিং কিনবেন, হ্যাঁ, হোস্টিং প্রোভাইডার আপনার একটা ইউনাইটেড ইমেল পাঠাবে এরকম একটা। ওটা দেখেন এখানে হচ্ছে আপনি কত টাকা দিয়ে কিনছেন, আপনার ওই যে আপনি যে হোস্টিং কিনলেন সেখানে আপনি কি আইপি দিয়ে অথবা কি অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারেন হোস্টিংটা, এবং কি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, সবই থাকবে এখানে। দেখেন আমি চাইলে কি ওই কন্ট্রোল প্যানেলটা চাইলে এই আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারবো, অথবা চাইলে কি আমার যে ডোমেন নেম ওই ডোমেন নেম দিয়ে অ্যাক্সেস করতে পারবো। দেন এখানে অ্যাক্সেস এই ইউআরএলটা না, এটা আমি একটু কপি করি, কপি করে যদি এখানে ব্রাউজারে এসে যে পেস্ট করি, দেখেন একটা প্যানেল চলে আসবে, আইডি পাসওয়ার্ড চাচ্ছে। ওই আপনারা যে ইমেল করছে ইমেলের মধ্যে কি আছে, আইডিও আছে পাসওয়ার্ড আছে, দেখেন আইডি পাসওয়ার্ড দেখাচ্ছে, হ্যাঁ, আইডি পাসওয়ার্ড এখানে সেম টু সেম রাখছে আমরা কাজের সুবিধার জন্য, বাট সেম টু সেম থাকবে না। আইডি পাসওয়ার্ড যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে কি হবে, এটা লগ ইন হবে। ওকে, আর হচ্ছে যে এই যে আমরা এখানে হচ্ছে যে মনে করেন এই হোস্টিং এর সাথে ডোমেনের যে রিলেশন করালাম, এটাতে সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে তা না, এটাতে ডিপেন্ড করে ডিএনএস সার্ভারের উপরে, নেম সার্ভারের উপরে ডিপেন্ড করে। কখনো আপনার হচ্ছে যে এটা 10 মিনিটে হয়ে যেতে পারে, কখনো 1 ঘন্টাও লাগতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, ডিপেন্ড অন ইউর মানে সার্ভিস প্রোভাইডার। এবার আমরা এটা চেক করবো কীভাবে যে আমার এটা কি ঠিকঠাক মধ্যে আপডেট হয়েছে কি না, চেক করা লাগবে না? চেক করবার জন্য অনেক সাইট আছে, যেমন একটা সাইট হচ্ছে কি ইন্টো ডিএনএস, এটাতে এসে আপনারা চেক করতে পারেন। আপনার যে নামটা সেই নামটা এখানে যদি দেন, ডোমেন নামটা এখানে দেন, তাহলে ওরা আপনারা চেক করে বললো কোনো ইরোত্তর আছে কিনা। আমরা যদি এটা যদি চেক করে দেখেন এখানে এখানে কোনো ইরোর আমরা পাবো না আশা করি। আসবে আসবে, আমার নেট সেট ভালো তো। এখানে আনলাম, হ্যাঁ, এটা চলে আসছে, রিপোর্টটা দিচ্ছে না, কোনো ইরোদ টিরোদ নাই, তার মানে সব ঠিকঠাক আছে। যদি কোনো ইরোদ টিরোদ থাকে তার মানে বুঝুন যে হচ্ছে কি পাচ্ছেন। দেখেন আমরা ডিএনএস সেট করছিলাম না, ডিএনএসগুলো রিটার্ন করতেছে এখানে, নেম সার্ভার রেকর্ডস রিটার্ন বাই দ্য প্যারেন্ট সার্ভার, তার মানে রিটার্ন করতেছে। রিটার্ন করলে এরকম কি সব সুন্দর মতো পাবেন, রিটার্ন না করলে এখানে রেড আপনারা ওয়ার্নিং দিবেন, তখনই বুঝবেন যে কোনো একটা কি হয় সময় লাগতেছে, আর না হলে যারা আপনি এগুলা দিয়ে করছেন কাজটা ঠিকঠাক মতো হয় না, কোনো একটা ঝামেলা আছে। ওকে, এবার দেখেন আমি হচ্ছে যে ওই আমার হোস্টিং কন্ট্রোল প্যানেলে ঢুকে গেলাম, এটা হচ্ছে হোস্টিং প্যানেল। এটার আগে যে একটু আগে উনি বলছিল যে সি প্যানেল, এই হোস্টিংগুলা ম্যানেজ করার জন্য অনেক ধরনের প্যানেল আছে, একটা হচ্ছে সি প্যানেল, আর একটা হচ্ছে এটার নাম হচ্ছে ডিরেক্ট অ্যাডমিন প্যানেল, এরকম আরও অনেক প্যানেল আছে। তো সি প্যানেলটা হচ্ছে একটা এক্সপেন্সিভ, মানে আপনার হোস্টিংয়ের প্রাইস যদি 100 টাকা হয়, সি প্যানেল ইউজ করলে এটার দাম হয়ে যাবে 200 টাকা। সি প্যানেলটা অনেক সময় সার্ভারের চেয়ে এক্সপেন্সিভ, এটার মার্কেট ভালো এই জন্য। সিকিউর না, সিকিউরিটি তো আসলে সি প্যানেল আর ডিরেক্ট ডিপেন্ড করছে না, এটার ভিতরে হচ্ছে যে এই যে মানে আপনার একটা পিসি, এই পিসি কীভাবে সিকিউর করুন আপনি, এর মধ্যে অ্যান্টিভাইরাস লাগতে পারে, প্লাগইন লাগতে পারে, এটা অনেক কিছু লাগবে। একইভাবে হচ্ছে যে ওই পিসিটা আপনি কীভাবে ডিপেন্ড করেন এটা আপনার উপরে, বা অন্যান্য আসলে থার্ড পার্টি ওই প্লাগইন বা সফটওয়্যারগুলো ডিপেন্ড করে, সেই প্যানেলের উপর ডিপেন্ড করেন। এটা আসলে হচ্ছে যে একটা অপারেটিং সিস্টেম বলতে পারেন, একটা সিস্টেম আর কিছু না, যেটা দিয়ে আপনারা হচ্ছে হোস্টিংটা ইউজ করার জন্য দিচ্ছে। ওকে, আর ডিরেক্ট অ্যাডমিনটা একটু মানে কিছুটা কম কস্টের, এই জন্য আমরা এটা এখন বেশি এটা ইউজ হচ্ছে এটা। বাট ফিচারগুলো হচ্ছে সি প্যানেলে যা পাবেন এখানেও ওই সেম ফিচার, বাট ইন্টারফেসটা একটু এদিক সেদিক এরকম। মার্কেট ভ্যালু রাইট। এবার হচ্ছে এরকম আরও যে প্যানেলগুলো আছে যেগুলোর মধ্যে আমরা হোস্টিংটা কি ইউজ করতে পারি, এই প্যানেলগুলোর মধ্যে সবগুলোর মধ্যে 19-20 ফিচার, সবগুলোর মধ্যে প্রাইস সেম, তবে ইন্টারফেস একটু এদিক সেদিক, আর হচ্ছে মার্কেট ভ্যালুর কারণে এগুলোর প্রাইসটা কম বেশি। আর এই প্যানেলের প্রাইসিংয়ের কারণে অনেক সময় কি সার্ভারটা অনেক সময় কম প্রাইসে আমরা পাচ্ছি, আবার সার্ভারটা বেশি প্রাইসে পাচ্ছি। এখন এই সেম প্যানেলটা আমি যেটা আপনারা হচ্ছে বা যে কোনো প্রোভাইডার আপনারা হচ্ছে যে এটা যদি আপনার 1000 টাকা দিয়ে দেয়, সি প্যানেল যদি হয় মানে ফিউ লাইসেন্স দিয়ে হয়, সি প্যানেল অনেকে হচ্ছে কিছু কম দামে সেল করে, এরা লাইসেন্স দেয় না বা ক্র্যাক ভার্সন দিয়ে করে ফেলে। যেমন আমরা হচ্ছে যে উইন্ডোজটা ক্র্যাক ইউজ করছি, আমাদের সফটওয়্যার কি টাকা দিয়ে না নিয়ে ক্র্যাক ইউজ করতেছি, এরকম সি প্যানেলে ক্র্যাক দিয়ে দেওয়া যায়। তো ক্র্যাক দিলে সেখানে রিসার্চ ঝামেলা আছে, হ্যাক ট্যাক হওয়ার ঝামেলা থাকে। কিন্তু অরিজিনাল সি প্যানেল যদি হয়, যেটা যদি আমরা এই ডিরেক্ট অ্যাডমিন দিয়ে 1000 টাকা দিয়ে দিতে পারি, সেটা যদি আপনি সি প্যানেলে দেন 1500 চলে যাবে বা 2000 টাকা চলে যাবে, সেম জিনিস এই আর কি। যাই হোক, এটা আমরা করলাম। হ্যাঁ, করার পরে এটা এখানে কি কি আছে এগুলো ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন। যেমন হচ্ছে যে এখান থেকে আমরা কি
ওই ডিএনএস যে কথাগুলো বললাম, ডিএনএসগুলো ট্যাগগুলো দেখতে পারবো আমরা এখান থেকে। এই যে এই দেখেন হোস্টিংয়ের যে ডিএনএস, এই ডিএনএসগুলো হোস্টিংয়ের মধ্যে আছে, এগুলো আমরা ডোমেনের সাথে কি রিলেশন করেছিলাম দেখেই পাচ্ছে। আর এটার নাম হচ্ছে কি অহন বার্তা, অথবা হচ্ছে যে ডোমেন নেম যে আমরা কিনছিলাম আর কি, এটার সাথে ওই ডোমেনের আবার কি রিলেশন আছে, সব কিছু ম্যাচ করলেই পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। এরপরে এখানে আসেন এসএল সার্টিফিকেট। একটা ডোমেনের জন্য এখন বর্তমানে হোস্টিংয়ের জন্য এসএল সার্টিফিকেট ইম্পর্টেন্ট। অনেক প্রোভাইডার আছে এসএল সার্টিফিকেট দিচ্ছে ফ্রিতে, অনেকে দিচ্ছে না। যারা ফ্রিতে দেয় তা ওটা নেবেন, তাহলে এক্সট্রা খরচ যাচ্ছে না আপনার। এরপর হচ্ছে যে এখানে আবার আপনার এসকিউএল ম্যানেজমেন্ট আছে। যদি আপনারা যদি পিএসপি নিয়ে কাজ করেন, ডাটাবেস নিয়ে কাজ করেন, এসকিউএল ম্যানেজমেন্ট আপনাদের কি লাগবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসেন ইমেল অ্যাকাউন্ট। মানে গুগল, আমরা জিমেল যেরকম ইউজ করি, ইও যেরকম ইউজ করি, আপনি যদি চান যে ওয়েবমেল ইউজ করবেন, অথবা হচ্ছে যে আপনার ডোমেন নেম দিয়ে ইমেল তৈরি করে ইউজ করবেন। যেমন আমাদের বিএটিএম এর ইমেলগুলো আপনার কে পান, biatm.org থাকে না লাস্টে দিয়ে, এবার আপনার ইমেলের মনে লাস্টে দিয়ে কি আপনার ডোমেন নেমটাই থাকবে, তাহলে এখান থেকে ইমেল ক্রিয়েট করে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে মনে করেন যেখানে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারটা হচ্ছে যে আসলে আমাদের এই স্টোরেজটা। এখানে আসেন আপনি এখানে কি ম্যানেজ করছেন, এটাই কিন্তু ফাইল ম্যানেজার একটা, যে ফোল্ডার বা ফাইলগুলো অ্যাক্সেস করার যে সিস্টেম, এটা হচ্ছে কি ফাইল ম্যানেজার, রাইট। ওকে, এবার আসেন আমরা এবার একটা ফাইল ম্যানেজারে ঢুকি। আসলাম ফাইল ম্যানেজার থেকে আমরা কি ডে 52.2 আমরা এটা নিলাম। এখানে ফাইল ম্যানেজার থেকে কীভাবে আমরা ওই অট্টুক লোকেশন পর্যন্ত যাবো, যে লোকেশন আমরা একটা কি ফাইল রাখলে সেটা ওয়েব ব্রাউজারে আমরা কি দেখতে পারবো, সেটা আমরা একটু দেখি। এই জন্য আপনার যেটা করতে হবে যে আপনাকে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজার থেকে একটু ওয়েট করবেন, নেট স্পিড ভালো চলে আসবে। ওকে, ফাইল ম্যানেজার থেকে পাবলিক স্টিমেলে যাবেন। ফাইল ম্যানেজার থেকে কোথায় যাবেন? পাবলিক স্টিমেল। এই পাবলিক স্টিমেলটাই হচ্ছে যে আপনার এই ডে 52, অর্থাৎ যেটা একদম লাস্ট যে লোকেশন ফোল্ডারের, সেটাইতে তো আমরা ফাইলগুলো পাই। হ্যাঁ, সেখান থেকে রান করলে ফাইলের আউটপুট আমরা দেখতে পাই। এই লাস্ট লোকেশনটাই হচ্ছে কি পাবলিক হাইফেন স্টিমেল, পাবলিক আন্ডারস্কোর স্টিমেল। ওকে, কোথেকে পাচ্ছি? ফাইল ম্যানেজার থেকে কি পাবলিক স্টিমেলটাই বলতেছে কি লাস্ট লোকেশন, যেখানে হচ্ছে আমরা এই ফাইলগুলো আমাদের রাখি সেটা। আর মনে করেন এখানে কিছু ফাইল আছে না, আমি ওগুলো রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, সুবিধার জন্য রিমুভ করে দিচ্ছি এগুলো। ওকে, এবারে আমাদের যে ডোমেন নেম, হ্যাঁ, এটা একটু ব্রাউজ করি। এটাতে বিজনেস কানেক্টেড হয়ে গেছে, আমরা একটু ব্রাউজ করি কি পাচ্ছে। 403 এরর। হ্যাঁ, আচ্ছা, আর একটা ফাইল ক্রিয়েট করি এখানে আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা 5 মিনিট index.html দিলাম। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড দিলাম, সেভ করলাম, রান করেন, দেন চলে আসছে। তার মানে কি আমি যদি এই ফোল্ডারের মধ্যে কিছু রাখলে রান করলে পেতো, একইভাবে আমি কি পাবলিক স্টিমেলের মধ্যে আমি কিছু একটা রাখলাম, সেটা রান করতেছে, সেটাও কি পাচ্ছে। তাহলে কথা থেকে মিলতেছে, রাইট? আচ্ছা, এখন আবার আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমার লাগবে না। এবার দেখেন তো একটা জিনিস, আমার যে ডে 52 এর মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো যদি আমি এখানে রাখি, তাহলে এখানে আমি পাবো না ডিরেক্ট হিট করলে। আচ্ছা, তাহলে এখানে রাখবো কি হবে? এখানে রাখার সিস্টেম কয়েকবার রাখা যায়, সিঙ্গেল ফাইলগুলো তোলা যায়। এখন সিঙ্গেল ফাইল তুলতে গেলে একটা প্রজেক্টে অনেক ফাইল থাকবে না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য যেটা করবেন যে জিপ করবেন ফাইলটা। হ্যাঁ, ফোল্ডারগুলো কি করবেন? জিপ করবেন। হ্যাঁ, ফাইল ফোল্ডার যা থাকে জিপ করবেন। জিপ করে আপনার যে প্যানেলে হোক না কেন, সেই প্যানেলের মধ্যে একটা আপলোড অপশন থাকবে। যে ধরনের ইন্টারফেসে হোক না কেন, একটা কি থাকবে? আপলোড অপশন থাকবে। সেই আপলোড অপশনে যে আপনি ফাইলটা আপলোড দিয়ে দেবেন। এবার যেখানে ফাইল আছে সেখানে যেহেতু আপলোড দিতে হবে, তাই না? আপনি ফেসবুকে ছবি আপলোড দেন, তাহলে ছবিটা যেখানে আছে ওখান থেকে আপলোড দিতে হবে না? ওকে, এখানে বারবার হচ্ছে একটা জিনিস বলে দিচ্ছি, হচ্ছে যে এক একটা প্যানেলের ইন্টারফেস একরকম থাকতে পারে, বাট ফিচারগুলো একই রকম, একটু খুঁজে নিতে হবে কোথায় আছে। ওকে, মনে করেন আমি এটা জিপ করলাম না, এটার এখন কি দেই, এই যে আপ হয়ে গেছে, শেষ। এটারে কি নর্মালি আমি যদি এটা আপনারা জিপ করে দিয়ে দিই, বাসা নিয়ে কাজ করার জন্য কি করবেন? আনজিপ করবেন। এখানে আনজিপ করা যায়, রাইট বাটনে ক্লিক করেন এই অ্যাসেটের উপরে,
সিলেক্ট করে আনজিপ রাইট বাটনে ক্লিক করেন, দেন এক্সট্রাক্ট আসছে, ক্লিক করেন, এক্সট্রাক্ট করেন, দেন আনজিপ হয়ে গেছে। নর্মালি আমাদের এখানে যেভাবে থাকতো ওইভাবে আছে না, HTML আর হচ্ছে কি অ্যাসেট, এইটা হচ্ছে হোস্টিংয়ের ফাইল, এটার কিছু করার দরকার নাই। আর এটা আমরা যেটা আপ করলাম জিপ ফাইল ওটা, হ্যাঁ। আর এখানে একটু আসেন, এটা কন্ট্রোল মানে রিফ্রেশ করেন, দেখেন চলে আসছে, সিম্পল। কি করলাম, ডোমেন কিনলাম, হোস্টিং কিনলাম, নেম সার্ভার দিয়ে কি হোস্টিংটার সাথে ডোমেনটা কি কানেক্ট করালাম, হোস্টিং আইডি পাসওয়ার্ড থেকে হোস্টিংয়ে লগ ইন করলাম, দেন ফাইল ম্যানেজার থেকে পাবলিক HTML এ গেলাম, লোকালে যে ফাইলগুলো ছিল সেগুলো জিপ করে পাবলিক HTML এ দিলাম, আনজিপ করলাম আর ব্রাউজ করলাম, চলে আসা শেষ। সিম্পল প্রসেস, ঠিক আছে। আর আপনারা একটু দেখেন, এখানে সাইড ঢুকলে দেখবেন যে এটা এখন চলে আসছে। হ্যাঁ, এখানে নিচের দিকে আসেন, এখানে ক্লিক করেন, আমার নাম্বারে কল চলে আসবে, এখানে ক্লিক করেন ইমেল চলে যাবে, এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে, এখানে ক্লিক করলে গুগল ম্যাপের লোকেশনে চলে যাবে। ক্লিয়ার? অনেকগুলো যদি ফাইল থাকে স্যার তখন কি টেকনিক্যালি কিভাবে আসবে? একটা নামাজ পড়ে আসে তারপর বলতেছি, হ্যাঁ চলেন তাহলে সবাই একটু উজু করে দিন। ওকে, রেডি। ওকে, আমাদের এটা এখানে চলে আসলো, হ্যাঁ। ওকে ফাইন। এবার আমরা একটু দেখি সাইটের কি অবস্থা, সুন্দর, হ্যাঁ। আচ্ছা একটু দেখেন তো, এই যে অ্যাবাউট আসতে ক্লিক করলাম, অ্যাবাউট আসে লেখাটা কই গেছে, নেভার ভিতরে চলে গেছে না, সার্ভিস লেখার ভিতরে চলে গেছে। এটা সলিউশন কি? না, নরমালি হচ্ছে দেখেন প্রতিটা সেকশনে টপ আছে না, একটা পেডিং টপ মার্জিন টপ দেওয়া আছে, এটা একটু বাড়াই দিলে হয়ে যেত না জিনিসটা নাকি? আচ্ছা দেখেন তো, আমরা একটু লোকালে দেখি একটু, হ্যাঁ। অ্যাবাউট আসে আসেন, অ্যাড টু লোকালি দেখেন আমরা এটা কাজটা কিভাবে করছিলাম। এখন একটু এদিকে খেয়াল করেন সবাই, হ্যাঁ, সময় কম তো, এখন ঝামেলা না করেন। এই দেখেন পেডিং ওয়াই কত আছে, উপরের দিকে 5 আছে, হ্যাঁ। এখানে আসেন, উপরে কত 5 আছে, নিচে 5 আছে, রাইট। আমরা যদি অ্যাবাউট আসার জন্য একটা যদি ক্লাস লিখে দিই, লাইক এরকম জিনিসটা, অ্যাবাউট আসটা এখানে না, মার্জিন টপ ধরেন যে 120 পিক্সেল, হ্যাঁ দিব, সমস্যা ডট, এখানে ইম্পর্টেন্ট দেওয়া লাগবে, নাহলে হবে না। ওই যে বুটস্ট্র্যাপের গুলোর মধ্যে ইম্পর্টেন্ট দেওয়া সব কিছুতে, নাহলে ওদের গুলারে ইয়া করতে পারবে না আর কি, টপ পেতে পারবে না। হ্যাঁ, এখানে আসেন আবার একটু অ্যাবাউট আস, এটা কি ওইটা রান করতেছে না অন্য কোনোটা? হ্যাঁ, মনে হয় ওইটা না সম্ভবত। যাক দাঁড়ান, অ্যাবাউট আস মার্জিন টপ, আমরা একটু যাই, হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা পাচ্ছে না, আমরা এটা দেখি কি কারণ, ক্লাস পাচ্ছে কিনা দেখি আগে, হ্যাঁ। ক্লাস তো পাচ্ছো অ্যাবাউট আস মার্জিন টপ 120 পিক্সেল, আচ্ছা পাচ্ছে তো, কিন্তু 120 হচ্ছে না, তার 220 লাগতেছে, কি কয় এটা কি আমার? না এটাই ভালো হয়, কিন্তু আবার এটা ভালো হয়, এখানে বেশি হয়ে যাচ্ছে না এটা? হ্যাঁ এত হওয়া তো, আচ্ছা আমরা আর একটা কাজ করি, হ্যাঁ। রো এর মধ্যে একটা আরেকটা পেডিং নিয়ে নিই, PY5 বা PT5 যদি নেই, না এটা সরাই না, এখন ঠিক আছে, হ্যাঁ, বেশি গ্যাপ হয় না, ঠিক আছে, ঠিকঠাক আছে। আর মার্জিন টপের যদি এখানে বেশি অল্প কিছু একটা দিয়ে দিই, 20-30 কিছু একটা 20 দিলে মনে হবে, তাহলে বেশি খারাপ লাগবে না, বেশি খারাপ লাগলে বেশি ঝামেলা। এই ফাঁকাটা চলে, এটা মানা যায়, এখন ঠিক আছে, হ্যাঁ। ওকে ফাইন, অথবা এখানে আর একটু দিতে পারেন চাইলে 30 পিক্সেল। এটা কি পাচ্ছে কিনা এটা? হ্যাঁ না ও ধরতে পারছে, তারপরে কি পাচ্ছে, ওটা দেখি, হ্যাঁ। পাচ্ছে, হ্যাঁ। ওকে, অ্যাডটুক মানা যায়, এতে বেশি হলে খারাপ লাগবে দেখতে। ওই মার্জিনটা হচ্ছে উপরে চলে আসছে, ওটা পাচ্ছে না, আর লাগতেছে না, মার্জিন রিমুভ করে তাহলে।
দেখা যায় তাহলে এখানে মার্জিন না কাজ করতে তাহলে পেডিংটা কাজ করবে, তাহলে আমরা পেডিংটা বাড়াইতে পারি একটা। তো পেডিং বাড়ালে কীভাবে বাড়াতে পারি আমরা? অ্যাবাউট একটা পেডিং কিন্তু অলরেডি আছে, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের। তো এখানের সাথে যদি আমরা আর অ্যাড করতে চাই তাহলে কী করা লাগবে? এবার মার্জিন লাগবে না, পেডিং লাগে, পেডিং টপ, তাহলে 4rem দিয়ে দেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট এখন পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো এটা 4rem, পেডিংটা 4rem দিয়ে দেন। তা যেখানে যেখানে এরকম ইস্যু আছে সেখানে সেখানে এটা আপনি কি দিয়ে দিতে পারেন। তার নিচের দিকে যদি আসে একটু অ্যাবাউট আছে, এটা লাগতেছে। তারপরে কি আছে সার্ভিসে তাহলে এটা লাগবে, এই সার্ভিসের মধ্যে দিয়ে দিই। তারপরে হচ্ছে কি আছে, তারপরে পোর্টফোলিও আছে, পোর্টফোলিও একটু দেখি এখানে আছে কিনা। এখানে পোর্টফোলিওর জন্য নাই, তাহলে দিই পিওয়ার্ড পোর্টফোলিও, পেডিং টপ দিয়ে দিলাম। এরপরে কি আছে? কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট পোর্টফোলিও গেল, কন্ট্যাক্ট আসলো। হ্যাঁ, কন্ট্যাক্ট কাউন্টার লাগবে না, কন্ট্যাক্টের জন্য কিছু আছে কিনা দেখি। কাউন্টার আছে, দিয়ে দিই, শেষ। তাহলে আর লাগবে না, অন্যগুলোর জন্য ঠিক আছে। আর এটা দেখেন ঠিক আছে, এখানে দেখেন সার্ভিসের জন্য দিই নাই নাকি, রিলোড দিই নাই, এই সার্ভিসও ঠিক আছে। তাহলে দেখা এটা যাচ্ছিলাম আর কি, ডিজেতে বলতেছিলেন যে এটা কেন কি যাচ্ছিলাম আসলে, আবার ঝামেলা করতেছে। সার্ভিস ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সার্ভিস প্রিন্ট টপ এত হচ্ছে না। তাহলে এটা এরিয়া অনুযায়ী মেপে দিতে হবে একটা, কোনটাতে কি অবস্থা। ঠিক আছে, মানে এখানে আমার 4rem দিলে হচ্ছে, এখানে আমার হচ্ছে না। এটা দুই একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে এখানে আমরা একটু দেখেন, এখানে আমরা যেটা করছিলাম অ্যাবাউট আসের মধ্যে এই ভিতরের এটার মধ্যে পিটি দিছিলাম 5, ওটার মধ্যে পিটি কিন্তু দিই নাই। সার্ভিসে আসেন, সার্ভিসে পিটি দিই নাই, এটা দিয়ে দিচ্ছি, এখন পাবে। হ্যাঁ আচ্ছা, এটা পাবে এখন। পোর্টফোলিওতে দিই নাই, দিয়ে দিই, এখন পাবে পোর্টফোলিও, এখন পাবে। তারপরে কন্ট্যাক্টেও এখন পাবে, এখন ঠিক আছে, এখন আর ঝামেলা করবে না। সার্ভিস পোর্টফোলিও প্রাইসিং নেয়, কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট এখন ঠিক আছে। মানে এইভাবে আমার টাইটেলটা দেখা যাবে, এটা চাচ্ছিলাম আর কি। এবার দেখেন এটা আবার আমি আবার সার্ভারে এটা কীভাবে তুলবো? সার্ভারে কিন্তু একটা আমাদের অলরেডি কি তোলা আছে, সেটার মধ্যে এই ঝামেলাটা আছে। এখন এটা আমি সলভ করলাম, এখন আবার একটা সার্ভার আবার তুলতে হবে না, তাহলে কি করবেন? কয়েকটা উপায় আছে, একটা হচ্ছে যে যে ফাইলগুলো আমরা কি কারেকশন করলাম শুধু ওই ফাইলগুলো রিপ্লেস করা। একটা বলছে কি যে ফাইলগুলো এডিট করলাম ওই ফাইলগুলো রিপ্লেস করা। কীভাবে করতে পারি? আপলোডে যে HTML, আরেকটা কোন ফাইলে কাজ করছিলাম? সিএস কোথায় আছে? অ্যাসেটের ভিতরে, সিএস এর ভিতরে না, অ্যাসেট সিএসএস আপলোড, অটোমেটিক রিপ্লেস হয়ে যাচ্ছে, অটোমেটিক। তাহলে দেখেন এটা রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, আমরা আপলোড দিলে অটোমেটিক রিপ্লেস, দেখেন আপলোডে দেই চলে আসতেছে, সার্ভিসে দেন চলে আসতেছে, রিপ্লেস হয়ে গেছে। আবার আরেকটা হচ্ছে কি, যদি আমি এভাবে করতে আমি কি না পারি, তাহলে আরেকটা হচ্ছে কি ডিরেক্ট ডিলিট করে দেওয়া। মানে পুরানো সবগুলো কি ধরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট করে দিবেন, ডিলিট করে আবার আগের মতো কি আপলোড করবেন, টোটাল জিপ ফাইল আপলোড করে দিবেন। ক্লিয়ার? হয় সিঙ্গেল রিপ্লেস করবেন ফাইল, অথবা কি পুরো ফাইল আপলোড করবেন। আচ্ছা, এটা একটা জিনিস আমরা বুঝলাম। এরপর আর এটা তো কাজ সেটা ডিলিট করে দিতে পারে, আর ওটা আনজিপ করে ফেললাম, এটা দরকার নেই। হ্যাঁ, শুধু যে ফাইলগুলো, হ্যাঁ জাস্ট কি আপলোড ফাইলে যে আপনি আপলোড দিবেন, হ্যাঁ অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে, অথবা ওয়ার্নিং দিবে আপনি রিপ্লেস করবে কিনা। ওকে, ওয়ার্নিং আপনি অ্যাকসেপ্ট করলে অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে, কিছু করার লাগবে না। এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে যে ফারুক যেটা বলতেছিল সেটা হচ্ছে এরকম যে মনে করেন আমার এটা একটা ওয়েবসাইট, এখানে মনে করেন আসেন, এখানে আপনার 10টা প্রজেক্ট আছে মনে করেন। হ্যাঁ, কয়টা প্রজেক্ট? 10টা, 8টা বা 10টা আছে, এরকম আপনার কি একসময় 100টাও হতে পারে। আবার 100টা প্রজেক্ট কাউরে দেখানোর জন্য কি আপনার 100টা ডোমেন নেবেন, আপনি 100টা হোস্টিং কিনবেন? দরকার নাই। আপনি যখন এটা আপনার পোর্টফোলিও, তখন আপনার ডোমেন হোস্টিং একটাই থাকবে, সেটার মধ্যে আপনি সবগুলো তুলবেন, আপনি সেটার মধ্যে সবগুলো রেখে আপনি মানুষকে দেখাবেন। আর যদি ক্লায়েন্টের কাজ হয় তাহলে সেটা আলাদা বিষয়, ক্লায়েন্টের জিনিস ক্লায়েন্টের ডোমেন হোস্টিং আপনি রেখে দিলেন। হ্যাঁ, এবার যদি এটা আপনার প্রজেক্ট হয়, এবার আপনি একটা ডোমেন হোস্টিংয়েই আপনি এতগুলো সাইট কীভাবে রাখবেন? এবার একটা আমার জিনিসটা একটু বুঝেন, লজিকটা একটু বোঝার চেষ্টা করেন। এটাও যদি একটা ফোল্ডার হয়, আমি বলছিলাম কি পাবলিক HTML ইকুয়াল টু কি আপনার এই ফোল্ডারটা, খেয়াল আছে?
এই ফোল্ডারের মধ্যে আমি আরেকটা সাইট রাখতে পারবো না? কি করতে হবে? একটা ফোল্ডার করতে হবে, মানে আমি দিলাম কি, নাম দিলাম কবিট। হ্যাঁ, এটার মধ্যে যদি আমি কবিটের যদি একটা কাজ রাখি তাহলে সেটা রান করবো না? কবিটের একটা কাজ করা ছিল না আমাদের? কত নাম্বার ক্লাসে ছিল এটা? আপনার কার খেয়াল আছে? পাওয়া গেছে। ওকে, ডে 40। তাহলে ডে 40 কাজগুলো নিয়ে যদি হচ্ছে যে এখানে রেখে দিই ওইটা ফোল্ডারের ভিতরে, হ্যাঁ, তাহলে এটা এখান থেকে রান করবে না? তাহলে একইভাবে যদি হচ্ছে যে আমি এই পাবলিক স্টিমেলের ভিতরে এসে, হ্যাঁ, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, দেখেন এখানে ফোল্ডার আছে ক্রিয়েট করার সিস্টেম কবিট, তাহলে এখান থেকে এটা অ্যাক্সেস করা যাবে না? এইভাবে হচ্ছে যে আপনারা একই পোস্টিংয়ের ভিতরে অসংখ্য এরকম প্রজেক্ট আপনি রাখতে পারেন। তবে এটা ডিপেন্ড করে রিসোর্সের উপর। এখানে এসে আবার ওই আপলোড করবেন, আপলোড করে পোস্টিং ফাইল বলতে না, ওটা অটোমেটিক থাকবে, অটোমেটিক পোস্টিং অটোমেটিক দিয়ে দিবে ওই সিজিআই বিন যেটা, হ্যাঁ, এটা অটোমেটিক থাকবে। দেখেন আমি এটাকে জিপ করলাম, আপলোড করে দিচ্ছি, আনজিপ করে দেন, অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, শেষ। আর অনু অ্যাডভান্স এটা হচ্ছে কি আমার সরি এই ডোমেনটা হচ্ছে কি আমার মেন ডোমেনের ভিতরে, ডোমেনে ঢুকলে আমরা এটা পাচ্ছি। তার মানে কি ডোমেনের ভিতরে ঢুকলে পাবলিক স্টিমেলের ভিতরে যা আছে এটা কি হচ্ছে, রান হচ্ছে। পাবলিক স্টিমেলের ভিতর থেকে যদি আমি এই ফোল্ডারে ঢুকতে চাই তাহলে কি করতে হবে? পাবলিক স্টিমেল ইকুয়াল টু হচ্ছে এই ইউআরএলটা। পাবলিক স্টিমেলের ভিতর থেকে আমি যদি এই ফোল্ডারের ভিতরে ঢুকতে চাই কি করতে হবে? ফোল্ডার নেম, রাইট। তাহলে লিখেন ফোল্ডার নেম, ওয়েবসাইট চলে আসছে। এবার আপনি আরো 10টা রাখতে পারবেন না, 20টা রাখতে পারবেন না, কোনো ঝামেলা আছে? রাইট, আজকাল স্ল্যাশ ফোল্ডার নেম দিলেই হচ্ছে। আর আপনি একটা রাখেন আর 100টা রাখেন, এবার রাখতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে যে আবার মনে করেন যে এইভাবে আপনি আরো 10টা রাখলেন, হ্যাঁ, এরপর এটা ধরলেন যে এটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট। তাহলে কি করবেন? মনে করেন যে হচ্ছে যে এখানে আসেন, এখানে আপনার প্রজেক্টগুলো সব এখানে আছে, তাহলে এই প্রজেক্টে ক্লিক করলে কোভিডে যাবেন। তাহলে কি করবেন? এখানে কোভিড লিঙ্কটা দিয়ে দিবেন, শেষ। এটা হলো পোর্টফোলিও সিস্টেম। আরো ভালো সিস্টেম কি? এটা হলো পোর্টফোলিও সিস্টেম। আরো ভালো সিস্টেম কি? মনে করা হচ্ছে এখানে যদি যায় তাহলে সে কি দেখতে পারবে? এই সাইটটা দেখতে পারবে, এটা কোডটা দেখতে পাচ্ছে না। তাহলে আপনি যদি মনে করেন যে গিট হাবের একটা লিঙ্ক দিয়ে দেন, এখানে গিট হাবে আপনার কোডগুলো তুলে এখানে যদি আপনার লিঙ্কটা দিয়ে দেন, মানে কয়টা লিঙ্ক দেন এখানে, মনে করেন যে আপনার এই নিচের দিকে আসেন, কোথায় যেন আমরা লিঙ্ক করছিলাম না, এখানে এখানে এরকম যদি কয়টা লিঙ্ক দিয়ে দেন, একটা হচ্ছে গিট হাবের আইকন দিয়ে দিই, একটা কি ওয়েবের লিঙ্ক, একটা গিট হাবের লিঙ্ক, হ্যাঁ, এইভাবে যদি দিয়ে দেন তাহলে সে ক্লিক করলে, একটাতে ক্লিক করলে সে ওয়েবে চলে গেল, আরেকটাতে ক্লিক করলে সে গিট হাবে চলে গেল। তাহলে কোডও দেখতে পেলো, ভিউও দেখতে পেলো। ভালো না জিনিসটা? আচ্ছা, এবার দেখেন আমরা পিএইচডিটা করলাম, এটা পিএইচডিটা একটা ইউআই। এবার আপনি এরকম যে ট্যাবলেটগুলো করবেন সেগুলো যদি কোনো ইউআই থেকে হয় তাহলে সেখানে যদি আরেকটা বাটন দিয়ে আপনি ইউআই লিঙ্ক দিয়ে দেন, তাহলে যে করা আপনি দেখালে সেই দেখলো কি এটা একটা ইউআই ছিল, তারা আপনি ওয়েবে কনভার্ট করলেন এবং তার একটা কি সোর্স কোড আপনি দিয়ে দিলেন। তাহলে আপনারা কোশ্চেন করার তার কোনো চান্স না, বা এটাকে আপনি কোথাও কপি করছেন কিনা, কে আপনারা দেখা দিল, এই কোড কেমনে হয়, ওই কোড কেমনে হয়, কোনো কোশ্চেন আর আছে এখানে? সবই আছে। আমি পিএইচডি থেকে করলাম, বা এটা হলো পিএইচডি। আমি ফিগমা থেকে করলাম, এটা ফিগমার লিঙ্ক, এটা আমার ওয়েব লিঙ্ক, এটা আমার কোড লিঙ্ক, সব এক জায়গায়। এটা হচ্ছে পোর্টফোলিওর কি রাইট ওয়ে আর কি। ওকে, পোর্টফোলিওগুলো বানালে লিঙ্কগুলো আপনার এইভাবেই দিবেন, জানেন, তিনটা একসাথে রাখবেন। যেটা ফলো করতেছে সেটার লিঙ্ক দিবেন, তারপরে কি যেটা ভিউ সেটা দিবেন, যেটা কোড সেটাও দিবেন, তিনটা একসাথে রেখে দিবেন। ক্লিয়ার? ওকে। আর হচ্ছে যে আমরা প্রথম অবস্থায় কিন্তু আমাদের এরকম কারো না কারোটাকে দেখে বানাইতে হবে। প্রথম অবস্থায় কারোটা না কারোটা দেখে বানাতে হবে। এটা এই দেখে বানানোর জন্য ভালো ওয়ে হচ্ছে যে কি, মানে আমরা কারো করা সাইড ফলো করবো না, আমাদের ফলো করতে হবে কোনো একটা পিএইচডি ইউআই ফলো করতে হবে। পিএইচডি বা ফিগমার যে ইউআইগুলো আছে ওগুলো ফলো করবেন। ক্লিয়ার? ওকে, ফাইন। খেয়াল থাকবে। ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই ইউএক্স, মানে ইউজার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে ইউআইটা বানাচ্ছে। আচ্ছা, এরপরে আরো কিছু কথা আছে শুনেন, মানে 10 মিনিট একটু সময় দিন একটু। হ্যাঁ, আচ্ছা, এবার মনে করেন হচ্ছে যে আমরা এখানে আর একটা টার্মস আছে, ডোমেন যেরকম একটা টার্মস, আর একটা টার্মস আছে হচ্ছে সাবডোমেন। ডোমেনের আর একটা টার্ম হচ্ছে কি সাবডোমেন। হ্যাঁ, এখানে একটা সাবডোমেন ক্রিয়েট আছে, আমি ডিলিট করে দিই এটা। হ্যাঁ, তারপর আপনাদেরকে বুঝে একটা। আচ্ছা, ওটারই সাবডোমেন, ওটার আন্ডারে সাবডোমেন। মনে করেন এটার নাম হচ্ছে কি আমাদের ahornbarda.com,
আর আপনি এখানে চাইলে লিখতে পারেন হচ্ছে যে মনে করেন হচ্ছে কি, মনে করেন যে sohan.ahanbarta.com, masumar.ahanbarta.com, হ্যাঁ এরকম করে আপনি লিখতে পারেন। হ্যাঁ, তবে হচ্ছে মিনিংফুল নাম দেওয়া ভালো, যে প্রজেক্ট করবেন সেই প্রজেক্টে মিনিংফুল নাম দেওয়া ভালো, আদারওয়াইজ পরে পাগল হয়ে যাবেন। মনে করেন যে আপনার এরকম এখানে 100টা প্রজেক্ট আছে, সবগুলো এরকম এর নাম ওই নাম দিয়ে দিয়ে রাখলেন, লোকালের নামের সাথে মিল নাই, পরে খুঁজে যেতে পারবেন না আপনি। হ্যাঁ ঠিক আছে, এটাতে মিনিংফুল নাম দিতে হবে। মনে করেন যে আমি এখানে হচ্ছে আমরা এসইও গ্রাম নামে একটা সাইট করছিলাম না, খেয়াল আছে আপনাদের? জি স্যার। আচ্ছা, ওই এসইও গ্রামটাই আমি তুলবো, তাহলে নাম দিব কি? এসইও গ্রাম। মিনিংফুল হলো আর কি বিষয়টা, এসইও গ্রাম। এটা একদম সাবডোমেন করলাম, তাহলে নাম হলো কি seo-gram.ahanbarta.com। যারা সামনে আছেন আশা করে দেখতে পাচ্ছেন, seo-gram-ahanbarta.com। হ্যাঁ, এই ইউআরএল একটু যান, কি আসে একটু দেখেন। এটাও যে আগে তুলছিলাম ওই জন্য চলে আসছে এটা, দেখেন কারণ এখন পাচ্ছে না। আচ্ছা, আমরা একটু ইয়াতে যাই। হ্যাঁ, ওই ইয়াতে আসলাম, এটা রিলোড দিয়ে একটু আমি আবার প্রথম থেকে আসি একটু। হ্যাঁ, তাহলে কই যাব? ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার থেকে আমাদের লোকাল ফোল্ডারের যেরকম ওইরকম কি পাবলিক HTML, এখান থেকে যেটা আপনি করলেন, যে অ্যাসিওগ্রাম করছিলেন না, দেখেন অ্যাসিওগ্রামটা চলে আসছে এখানে। আমরা কিন্তু ক্রিয়েট নিউ ফোল্ডার কিন্তু করি নাই, ওখানে সাবডোমেন করলাম, এখানে চলে আসছে। সাবডোমেনের ফোল্ডারটা অনেক সময় কি আমাদের পাবলিক HTML এর মধ্যে থাকে অথবা পাবলিক HTML এর বাইরেও থাকে, এটা ডিপেন্ড করে সার্ভারের উপরে। অনেক সময় কই থাকে পাবলিক HTML এর ভিতরে, অনেক সময় পাবলিক HTML এর বাইরে। হ্যাঁ, কোনটা? সাবডোমেনটা। ওকে, অ্যাসিওগ্রাম এনে রাখলাম, এখানে যদি আসে আবার আমি যদি এখানে কোনো ফাইল তুলি তাহলে সেটা কিন্তু চলে আসবে। আচ্ছা, আপাতত এখানে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এটা হোস্টিং এর যে ফাইলগুলো থাকে, জানেন এটাও একটা হোস্টিং এর ফাইল, এটা ডিলিট কিছু করার দরকার না, ধরার দরকার না। হ্যাঁ, অ্যাসিওগ্রাম নামে একটা সাইট করছিলাম কোন একটা ক্লাসে, অ্যাসিওগ্রাম। মুন্ডানার পরে বলছিল। হ্যাঁ, এটা কয়েক যুগ আগের কথা, 34 ক্লাসে না এই যে 28 নম্বর ক্লাসে। হ্যাঁ, ডিজে গ্রাম ডিজে গ্রাম একটা করছিলাম, অ্যাসিওগ্রাম একটা, রাইট। যে এটা আমি জিপ করলাম, হ্যাঁ অ্যাসিওগ্রামটা। এবার আসেন, এটা 28 না, আসেন এখানে এসে আবার আগের মতো কি ফাইল আপলোড, ডে 28 অ্যাসিওগ্রাম আপলোড। আবার এটা উঠবে, সেম প্রসেস, ধরবেন, আনজিপ করবেন। হ্যাঁ, দেন আপনার সাইডে আসেন, রিলোড দেন। কিছু একটা ঝামেলা হচ্ছে। হ্যাঁ, 12টা। আচ্ছা, এটা আগে ছিল তো ডিলিট করে দিয়েছে, হয়তো ডিএনএস এ কোনো ঝামেলা করতে, তাহলে আমরা আরেকটা সাবডোমেন ক্রিয়েট করি। হ্যাঁ, এটা শুধু দিলাম এসইও দিলাম, শুধুমাত্র এসইও। এটা রিসোর্সের উপর ডিপেন্ড করে, ওই জন্য রিসোর্সগুলো প্রথম দেখালাম না, ওখানে রিসোর্সের মধ্যে সব লেখা থাকবে, না লেখা থাকলে হচ্ছে যে ওই ক্লায়েন্ট থেকে, মানে যাদের থেকে নেবেন তাদের থেকে ওটা জিজ্ঞেস করে নেবেন যে এখানে সাবডোমেন কয়টা সাপোর্ট করবে, কয়টা ডোমেন সাপোর্ট করবে, কয়টা হোস্টিং সাপোর্ট করবে, সব জিজ্ঞেস করে নেবেন ওদের থেকে। ঠিক আছে, শুধু কি ছিল? এসইও ছিল না, দেখেন চলে আসছে। এটা আগেরটা হচ্ছে ডিএনএস এর কোনো প্রবলেম হচ্ছে, ডিএনএস সেটআপ হতে সময় লাগবে একটু। তাহলে একই সাথে দেখেন আমরা কি করতে পারি, পাবলিক HTML এর মধ্যে লোকাল ফোল্ডার করে আপলোড করতে পারি, আবার কি করতে পারি, সাবডোমেন ক্রিয়েট করে আপলোড করতে পারি। ক্লিয়ার? খেয়াল থাকবে সবার? ওকে ফাইন, আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা টার্মস বলছিলাম, সেটা হচ্ছে যে আরেকটা, এটা মার্কেটিং এর জন্য ভালো কাজে আসে, সেটা আপনার কোম্পানির ওয়েবসাইট হোক বা আপনার পার্সোনাল ওয়েবসাইট হোক, সেটা হচ্ছে কিসের, আপনার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস যদি আপনার নামে হয় তাহলে সেটা কি ভালো কাজে আসে। ওকে, খেয়াল করেন এভাবে ইমেল অ্যাড্রেস কীভাবে ক্রিয়েট করা যায়। এই ক্রিয়েট অ্যাকাউন্টটা আপনি নিচে বসান, ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে হ্যাঁ নর্মালি হচ্ছে যে এখানে বেশি ঝামেলা নেই, গুগলে যেরকম ঝামেলা নেই। নর্মালি ক্রিয়েট অ্যাকাউন্টে আসবেন, ইমেল অ্যাকাউন্টস, এটা যে প্যানেলে হোক, সি প্যানেলে হোক, ডাইরেক্ট অ্যাডমিন হোক, যে প্যানেলে হোক, ইন্টারফেস যেমনই হোক, এরকম ইমেল আপনারা পাবেন। ইমেলের অপশন আপনারা কি পাবেন, ওখান থেকে এই যে ইমেল অপশন পাবেন, এখান থেকে আসলে ভিতরে ক্রিয়েট অ্যাকাউন্ট পাবেন। এখানে যে কোনো নাম দিয়ে আপনি চাইলে ইমেল খুলতে পারেন। যদি কোম্পানির ওয়েবসাইট হয় তাহলে কেমন হয় নামটা, ইনফো হতে পারে,
info@ahanbarta.com, হ্যাঁ। হতে পারে হচ্ছে যে কি client@domain name, হতে পারে আপনার মনে করেন যে sales@ কি ডোমেন নেম, এরকম অনেক কিছু হতে পারে। যেমন আমি দিলাম তোমার info@ এটা একটা পাসওয়ার্ড, চাইলে অটো জেনারেট করতে পারেন, চাইলে হচ্ছে কি আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিতে পারেন। এরপর এখানে কত এমবি নেবে ইমেলটা সেটা আপনি বলে দিতে পারেন। ক্রিয়েট অ্যাকাউন্ট দেন, দেখুন এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এটা অ্যাক্সেস করবেন কোত্থেকে? অ্যাক্সেস করার জন্য এক একটা প্যানেলের এক রকম সিস্টেম, তারপর একটা কমন সিস্টেম আছে, সেটা হচ্ছে ডোমেন নেম। ডোমেন নেমের পরে লিখবেন ওয়েব মেল, এগুলোকে বলা হয় ওয়েব মেল। হোস্টিং থেকে যে ওয়েব মেলগুলো আমরা পাই এগুলোকে বলা হয় কি ওয়েব মেল। আর ডোমেন নেম /ওয়েব মেল লিখলে এরকম একটা প্যানেল চলে আসার কথা। এখানে যদি আপনি আপনার আইডি পাসওয়ার্ড দেন, হ্যাঁ, তাহলে লগ ইন হবে। নর্মালি ইমেলে যেভাবে লগ ইন করেন ওইভাবেই, আর কিছু না। লগ ইন হয়ে গেছে, যাচ্ছে। এরপরের পার্টটা আপনাদের যে চিনেন আপনার সিনারিও সেন্ড করবেন, কম্পোজ করবেন। নর্মালি আপনি ইমেল যে পাঠান ওইভাবে করতে পারি আমরা, হ্যাঁ। এখানে চাইলে আপলোড ফাইলও করা যায়, যেমন জিমেলে আমরা যেরকম করি আর কি। সেন্ড করেন, এটা হচ্ছে আপনার ইমেলে চলে যাবে, সিম্পল। এতটুকু ক্লিয়ার সবার? তাহলে ডোমেন হোস্টিং কীভাবে হচ্ছে কানেক্ট করতে হয়, কীভাবে এটা আপলোড করতে হয়, আশা করি আপনারা ক্লিয়ার, হ্যাঁ। ওকে, ফাইন। তো আমিও এটার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব আপনাদেরকে আজকে কালকের জন্য। আপনারা একটু বাসায় গিয়ে দেখেন, এখান থেকে আমাদের সময় কম, সময় লাগবে, আর দিতে গেলে আধা ঘন্টা লাগবে। তো এটা আমি হয়তো কালকে পরশু আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো, তার আগের দিন একটু দেখেন, সমস্যা নেই। সেম একই, এটা যে ওয়েব বেস আর পিএসপি তে সব করা যাবে। দেন চলে আসছে, হ্যাঁ। এটা হচ্ছে যে জিমেল এখন এটা করে, কালকে একটা নতুন জিমেল করে জিমেলে পাঠিয়েছে, তাও স্প্যাম হয়ে গেছে। দেন চলে আসছে ইমেলে। এটা হচ্ছে ভালো ব্র্যান্ডিং আর কি, হ্যাঁ। ওকে, আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছি। খেয়াল রাখবেন, ভুলে গেলে আমাদের ভিডিওটা দেখবেন, আর আমাদের ভিডিও দেখে না বুঝলে গুগল করবেন, ইউটিউব করবেন, এ ধরনের ভিডিওর অভাব নেই। টার্মসগুলো তো এখন বুঝলেন, হ্যাঁ, ওগুলো কাজে লাগাতে হবে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আজকের বিষয়গুলো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।